হেই মাই ডিভাইন সোলস, শূন্য মাই টুইন ফ্লেম জার্নি চ্যানেলে সুস্বাগতম। আজ একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব। বেশ কিছু রিসার্চ করে এবং নিজের এক্সপিরিয়েন্সে কাজে লাগিয়ে আজকে আমি 10টা এরকম সাইন বলবো যেগুলো খুব কমন যে কোনো ট্রু টুইন ফ্লেমের মধ্যে। ওকে, তো I will share that 10 signs which will prove that you are a true twin flame. ওকে, আদার্স অনেক রকম ক্যারেক্টারিস্টিক সাইন্স থাকে, সবার সাথে সবার মিল হয় না, সবাই নিজের নিজের জায়গায় ইউনিক, কিন্তু এই বেসিক কটা কমন সাইন্স প্রায় মোরলেস সব টুইন ফ্লেমের মধ্যেই থাকবে। এটা আমি কিছুটা রিসার্চ করে এবং কিছুটা নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, আচ্ছা, তাহলে কি কি সাইন্স থাকছে? নাম্বার 1, আনকন্ডিশনাল লাভ অ্যান্ড কাইন্ডনেস। নাম্বার 2, ট্রু প্রোটেস্টার। নাম্বার 3, ডিভাইন টাইমিং। নাম্বার 4, এঞ্জেল নাম্বারস। নাম্বার 5, সাইন্স, সিম্বলস, ড্রিমস অ্যান্ড ভিজুয়ালস। নাম্বার 6, স্ট্রং ইনটিউশন। নাম্বার 7, spiritually gifted. Number 8, kids, animals and pure innocent souls are always attracted to them. Number 9, strangers share their problems. Number 10, magnetic aura attracts everyone. তো এইগুলো একটা বেসিক কনসেপ্ট, খুব কমন ম্যাক্সিমাম টুইন ফ্লেমদের মধ্যে এটা থাকবেই। এছাড়াও অন্য অনেক কিছু ইউনিক থাকবে, কিন্তু আমি যতদূর বলতে পারি যে কোর লেভেলের টুইন ফ্লেমের ক্যারেক্টারিস্টিকের মধ্যে এই জিনিসগুলো, এই সত্তাগুলো অবশ্যই থাকবে। ওকে, তো এবার আমি প্রতিটা পয়েন্ট ডিটেলসে ডিসকাস করব, তো শেষ পর্যন্ত অবশ্যই শুনবে, এখান থেকে অনেক কিছু গাইডেন্স পাবে, আই এম শিওর। ওকে, সো লেটস স্টার্ট। তো 1 নম্বর পয়েন্ট কি? আনকন্ডিশনাল লাভ, বা যেটাকে আমরা বলি নিঃস্বার্থ ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসা মানে কোনো কিছুর এক্সপেকটেশন না রেখে, কোনো কিছুর চাহিদা না রেখে বা ডিমান্ড না রেখে অন্য অপর যে কোনো প্রাণী, কোনো সোলকে জাস্ট ভালোবাসা দিয়ে যাওয়া, ভালো করা, তার ভালো চাওয়া, তাকে ভালোবাসায় ভরিয়ে দেওয়া, বদলে কোনো কিছু পাওয়ার এক্সপেকটেশন না রেখে, নট ইভেন তার দিক থেকে কোনো ভালোবাসারও এক্সপেকটেশন না রেখে, কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস না রেখে, কোনো ডিমান্ড না রেখে, কোনো ভ্যালিডেশন না চেয়ে শুধুমাত্র ভালোবেসে যাওয়ার ক্ষমতা একমাত্র একজন সত্যিকারের টুইন ফ্লেমের মধ্যেই আছে। সেটা একজন ডিভাইন ফেমিনিন হোক কি ডিভাইন ম্যাসকুলিন, দুজনের মধ্যেই আছে। এই ক্ষমতা অন্য কোনো অ্যাভারেজ সোলের মধ্যে নেই। হতে পারে অন্য কোনো স্পিরিচুয়াল সোল, তার মধ্যে এই আনকন্ডিশনাল লাভ দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সেটা অন্য দিকের টপিক হয়ে যাবে। যেহেতু আমি প্রপারলি হাইলাইট করছি বা ফোকাস করছি টুইন ফ্লেমকে, তো আমি আজ শুধুমাত্র টুইন ফ্লেমের কথাই বলবো, যে একজন টুইন ফ্লেমের মধ্যে অবশ্যই এটা থাকবে, এনার্জিটা প্রথমেই এটা থাকবে, এটা থাকবেই, এটা থাকতেই হবে, এটা ছাড়া সে টুইন ফ্লেম হতেই পারে না। এবার এভারেজ সোল বলতে আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম আমাদের আর্থে যে সমস্ত সোল এখনও অবধি স্পিরিচুয়ালি অনেকটাই ব্যাকওয়ার্ডে, তাদের এখনও মেটেরিয়ালিস্টিক অ্যাটাচমেন্ট থেকে তারা বেরিয়ে আসতে পারেনি, তারা অনেক মানে যারা একদম নিউ সোলস বা যারা হচ্ছে জাস্ট 3D লেয়ারের বাইরে, তারা বেরোতেই পারেনি। বলতে গেলে তারা নিউ সোলস। অ্যাভারেজ সোলস বলতে আমি নিউ সোলসের কথা বলছি, ওল্ড সোলস না। যত ওল্ড সোল হবে তত স্পিরিচুয়ালিটির দিক থেকে এবং ভাইব্রেশন এবং এনার্জি দিক থেকে তারা শিফট করবে ওপর দিকে। ওকে, এটা অন্য পয়েন্ট হয়ে যাচ্ছে। তো অ্যাভারেজ সোল বা নিউ সোলস যারা, তাদের ভালোবাসার, তাদের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা কি?
যেটাকে তারা ভালোবাসা ভাবে, অ্যাকচুয়ালি সেটা ভালোবাসা নয়। এই মেটেরিয়ালিস্টিক দুনিয়াতে লাস্ট, অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট, এই ধরনের এনার্জিগুলোকে ভালোবাসার নাম দেওয়া হয়। অ্যাকর্ডিং টু ম্যাক্সিমাম অ্যাভারেজ সোলস এইগুলোই ভালোবাসা, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটিতে ভালোবাসা এই সমস্ত কিছুকে ভেঙে বেরিয়ে আসা। অ্যাকচুয়ালি এই সমস্ত লিমিটেশনকে, এগুলোই অ্যাকচুয়াল বাধা, ভালোবাসার অ্যাকচুয়াল বাধা এগুলো, যেগুলোকে ভালোবাসার নাম দেওয়া হয় আমাদের এই 3D দুনিয়াতে, এই মায়া জগতে। অ্যাকচুয়ালি এগুলি রিয়েল ভালোবাসার বাধা। এইগুলোকে ভেঙে যারা বেরিয়ে আসতে পেরেছে, এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনসকে ভেঙে যারা বেরিয়ে আসতে পেরেছে, এই ব্যারিয়ার্সকে, এই লিমিটেড থটসকে ভেঙে যারা বেরিয়ে এসে অন্যকে শুধু দিয়ে যেতে পেরেছে, তারাই আনকন্ডিশনালি ভালোবেসেছে। এবার একটু ভেঙে বলি সহজভাবে এক্সাম্পল দিয়ে। আমি তোমার জন্য এটা এটা করলাম, বদলে তুমি আমাকে কি দিয়েছ? দিস ইজ কন্ডিশন। আমি তোমার জন্য এতটা করছি, তোমাকে এতটা দিচ্ছি, মনে রাখবে তোমাকেও কিন্তু আমাকে হিসাব মতো ফিরিয়ে দিতে হবে, বা তোমাকেও অনেক কিছু করতে হবে। কন্ডিশন। ওকে, আমি যদি এর জন্য ভালো কিছু করি, তাহলে আমার কি আদেও এতে কোনো লাভ আছে? এর জন্য মানে এই ভালো কাজটা করে, বা এই প্রাণীটা বা এই মানুষটা বা এই সোলটার জন্য আমি যদি কোনো উপকার করি, তার জন্য যদি কিছু ভালো কাজ করি, তাকে যদি কিছু দিই নিজের থেকে, তাহলে আমি বদলে কি পাবো? আমি কি কোনো ভ্যালিডেশন পাবো? আমি কি কোনো প্রশংসা পাবো? আমি কি সম্মান পাবো? যদি না পাই, আমি করব না। এটাও কন্ডিশন। লাস্টের কথা যেটা বললাম, লাস্ট বলতে কি, এই মানুষটার মধ্যে সেই সমস্ত কিছু গুণ এবং সেই সমস্ত কিছু আসপেক্টস আছে যা আমি নিজের জন্য চেয়ে এসেছি। একে পেয়ে গেলে আমার সেই সমস্ত ইচ্ছা পূরণ হবে, সমস্ত স্বাদ পূরণ হবে। তো একে তো আমার চাই, এবং একে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। এবং আমি একটা লড়াই করলাম, জাস্ট একটা ট্রফি জেতার মতো লড়াই। একে আমার চাই। একে পেলে আমি অনেক জায়গায় অনেক ক্ষেত্রে লাভবান হব। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যদি সেই মানুষটা ভালো মানুষ হয়, উপকারী মানুষ হয়। তো এইরকম মনের মানুষ পেলে আমার অনেক লাভ হতে পারে, আমি অনেক নিশ্চিন্তি পেতে পারি। ইটস লাইক একটা লিস্ট তৈরি করা, যে টিক মার্কস আছে, মানে অনেকটা বাজারে প্রিয়, প্রয়োজনীয় বা ইন্টারেস্টিং জিনিস কিনতে যাওয়ার মতো ব্যাপারটা। কিন্তু এটা ভালোবাসা না। একে পেলে আমার কিছু প্রফিট আছে, সেইটাকে বলছি আমি লাস্ট। তো এই ক্ষেত্রে মানুষ কি ভুল করে, যে আরে একে পাওয়ার জন্য তো আমি এত কিছু করে নিলাম, এত নিজের পরিশ্রম দিলাম, এত হার্ডওয়ার্ক দিলাম, এত এনার্জি দিলাম, তো অবশ্যই এটা ভালোবাসা। কিন্তু এই ভালোবাসাটার মধ্যে কি স্বার্থ আছে না, একে পেলে আমার অনেক কিছু প্রফিট আছে, একে আমার চাই, এ আমার চাহিদা পূরণ করতে পারে, রাইট? সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ম্যান টু ম্যান ভ্যারি করে সে কী চাইছে। কিন্তু পার্টিকুলারলি এটা নয় যে আমি তাকে ভালোবেসেছি, তাকে আমি খুশি দেখতে চাই, বা তাকে আমি ভালো রাখতে চাই, তার গায়ে একটা আঁচড় লাগুক সেটা আমি চাই না, তাকে আমি প্রোটেক্ট করে রাখতে চাই, তাকে কষ্টে দেখতে পারি না আমি। তো তাকে ভালো রাখার জন্য আমাকে যা যা করতে হবে আমি করব, সেটা নয়। একে আমার চাই, একে পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি করব। দিস ইজ লাস্ট। অলসো আমি যদি বলি অ্যাট্রাকশন জিনিসটা, মানে এই যে লাস্ট, অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট, এগুলো টেম্পোরারি জিনিস, কারণ এগুলো মেটেরিয়ালিস্টিক জিনিস। সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে এগুলো শেষ হয়ে যায়। কিন্তু আনকন্ডিশনাল ভালোবাসাটাই ইটার্নাল। এটা একটা দৈবিক এনার্জি, এটা একটা ডিভাইন এনার্জি। আনকন্ডিশনাল লাভ ইজ এ ডিভাইন এনার্জি। ওকে, মোস্ট পজিটিভ এনার্জি। এই এনার্জি পৃথিবীর এনার্জি শিফট করে দিতে পারে, এতটাই ক্ষমতা। সুপ্রিম থেকে এসছে প্রেম শব্দ, সুপ্রিম থেকে। এই সুপ্রিম কাকে বলা হয়? লর্ডকে বলা হয়। লর্ড, ঈশ্বর, অলমাইটি বা পরমাত্মার যে এনার্জি, সেটাই হলো আনকন্ডিশনাল লাভের এনার্জি। সেই এনার্জিকে আমরা এই সমস্ত নেগেটিভ আসপেক্ট দিয়ে বাঁধবো, সেই সব এক্সাম্পল দেবো? একদমই না, তাই না? এগুলো তো পুরো অপোজিট এনার্জি ভালোবাসার।
তো অ্যাট্রাকশন জিনিসটাও এই লাস্টেরই একটা পার্ট। অ্যাট্রাকশনটাও একটা টেম্পোরারি জিনিস, যেটা একটা সময়ের পরে এসে ফুরিয়ে যায়। যতদিন তার একটা মানুষের মধ্যে আকর্ষণ আছে, সৌন্দর্যতার দিক থেকে হতে পারে, মানে ফিজিক্যাল বিউটি, বা তার মধ্যে এমন কিছু কোয়ালিটি যেটা খুব ক্যারিসম্যাটিক লাগে, যেটা আকর্ষণীয়, যে কাউকে আকর্ষণ করে, যে কেউ এরকম আকর্ষণীয় মানুষের প্রতি আকৃষ্ট হয়। তো আমিও হয়েছি। কিন্তু মানুষের সবসময় একই রকম হাই ভাইব্রেশন যায় না। তার লাইফে ডাউনফল আসে, তার লাইফে ডিপ্রেশন, সাফারিং ফেজ আসে, তার লাইফে ডিভাস্টেটিং ফেজ আসে। তো মোস্ট ক্যারিসম্যাটিক মানুষটারও একটা সময় এসে মোস্ট আগলিয়েস্ট ফেজ আসে, সেই মানুষটারও একটা মোস্ট আগলিয়েস্ট মানে রূপ বা সিচুয়েশন তৈরি হয়, যখন সেই মানুষটা আকর্ষণীয় লাগে না দেখতে, বা তার কাজকর্ম আকর্ষণীয় হয় না। সেই সময় গিয়ে এই অ্যাট্রাকশন ফুরিয়ে যায়, যে একে আমার আর ভালো লাগছে না। এই দিকে সেই মানুষটা হয়তো লাইফের মোস্ট ক্রিটিক্যাল ফেজ দিয়ে যাচ্ছে, হয়তো সে অসুস্থতা দিয়ে যাচ্ছে, একটা বড় ক্রনিক ডিজিজ দিয়ে যাচ্ছে, বা তার লাইফে বড় কোনো দুর্ঘটনা ঘটে গেছে, বা একটা বড় ক্রাইসিস দিয়ে এসে যাচ্ছে, যেটা তার হাতে নেই। প্রতিটা মানুষের লাইফে একটা করে এরকম ফেজ আসে, একটা না, অনেক ফেজ আসে। তো যখন এরকম ফেজ তোমার জীবনে আসবে, আর সেই মানুষটা সেই সময় তোমার প্রতি সমস্ত ইন্টারেস্ট হারিয়ে ফেলবে এবং অন্য কারোর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাবে, তোমাকে আস্তে আস্তে সে ছেড়ে দেবে, বা অ্যাবান্ডন করে দেবে, বা ঘোস্ট করে দেবে, বা তোমাকে সেই তোমার সব থেকে খারাপ সময় ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। তো বুঝে নেবে সেই মানুষটা শুধুমাত্র তোমার প্রতি অ্যাট্রাকশন, লাস্ট, ইনফ্যাচুয়েশন, এই ধরনের জিনিস ছিল। ভালোবাসা তো কিছুতেই না। ভালোবাসা ছাড়া বাকি সব ছিল, ভালোবাসার বিপরীতে যা কিছু হয় সব ছিল। ওকে, তার স্বার্থ পূরণের কিছু না কিছু ব্যাপার ছিল, এটাই যা। রাইট? তো অ্যাট্রাকশন বললাম। আর একটা হচ্ছে অ্যাটাচমেন্ট। অনেক সময় টুইন ফ্লেমরা যখন ডিস্টর্টেড এনার্জিতে থাকে, তাদের মধ্যেই অ্যাটাচমেন্ট ইস্যু থাকে, আর এই অ্যাটাচমেন্টটাকে তারা ভালোবাসা ভেবে নেয়। আমার যখন ডিস্টর্টেড এনার্জি ছিল, আমার মধ্যেই অ্যাটাচমেন্ট ইস্যু প্রচণ্ড বেশি ছিল, যেটাকে মনে হবে যে আমি প্রচণ্ড উদার, একটা অন্য মানুষের জন্য আমি কতটা ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেক বড় একটা টক্সিসিটি, অনেক বড় একটা টক্সিক প্যাটার্ন। কীরকম অ্যাটাচমেন্ট হচ্ছে এরকম জিনিস যেটাকে বলে মোহ বা মায়া। তো কীরকম হয় জিনিসটা? ওই মানুষটা ভালো থাকলে তবেই আমি ভালো থাকি, ওই মানুষটা ভালো না থাকলে আমি ভালো থাকি না। ওই মানুষটা নিজের খেয়াল রাখলে তবেই আমি নিজের খেয়াল রাখবো, ও যদি নিজের খেয়াল না রাখে আমি নিজের খেয়াল রাখবো না। ওই মানুষটা যদি আসে তবেই আমি খুশি হব, যদি না আসে আমি খুশি হব না, বা আমি নিজের জন্য বাঁচবো না, আমি বাঁচতে চাই না তাকে ছাড়া। প্রথম এটা মনে হবে যে এটা তো অসাধারণ ভালোবাসা। হতে পারে ওই মানুষটাও এটা মনে করতে পারে যে সত্যি এই মানুষটা আমায় কত ভালোবাসে, আমি ছাড়া তার তো জগতে কিছু নেই, সে তো নিজেকেও দেখতে পায় না। কিন্তু যে মানুষটা অ্যাটাচমেন্ট জড়িয়েছে, সে এতটাই আষ্টেপৃষ্টে জড়িয়েছে যে আস্তে আস্তে সে কিন্তু মেন্টালি ওই মানুষটার উপর প্রচণ্ডভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, একটা আগাছার মতো, সত্যি কথা বলতে। এবারেতে সমস্যাটা কী হয়ে দাঁড়ায়? ওই মানুষটার উপর আস্তে আস্তে কিন্তু যে মানুষটা অ্যাটাচড, সে কিন্তু একটা বোঝা হয়ে দাঁড়ায়। কারণ সে নিজের সাথে ভালো থাকতেই পারে না, মানে নিজের মধ্যে তার কিছু পজিটিভ সোর্সই নেই, নিজের মধ্যে তার ভালো থাকার কোনো ইচ্ছাই নেই, সে পুরোপুরি অন্যের ওপর নির্ভরশীল। তো ভালোবাসা বা সম্পর্ক জিনিসে তো ব্যালেন্স থাকবে না। কখনো কখনো তো যে মানুষটার উপর সে নির্ভরশীল, সেও একটা পজিটিভ সোর্স খুঁজবে, কিন্তু সে যার সাথে আছে তার কাছ থেকে সেটা পাবে না। কী পাবে? শূন্যতা পাবে। তো যখন তার ডাউন ফেজ আসবে, তার খারাপ সময় আসবে, তার ক্রিটিক্যাল কন্ডিশন আসবে, তখন যে মানুষটার ওপর অ্যাটাচড আছে সে ভালো তো নিজে থাকবেই না, তাকেও ভালো কিছু দিতে পারবে না। সে নিজে বুঝিয়ে উঠতে পারবে না যে মানুষটাকে এই সিচুয়েশনে আমি কী করে এই সিচুয়েশন থেকে বের করব, বা কী পজিটিভিটি দেবো যে সে ঠিক হয়ে যেতে পারে। সে এই আশাতেই থাকবে যে সে কখন ভালো হবে, দিয়ে তারপরে সে আমাকে আবার ভালো রাখবে। তো সব দিক থেকে ডিপেন্ডেন্ট। অনেকটা একটা আগাছা যেরকম একটা বড় গাছকে আঁকড়ে ধরে বাঁচে, কিন্তু তার নিজের কোনো অস্তিত্বই নেই। আস্তে আস্তে এই মানুষটা নিজের সব অস্তিত্ব হারিয়ে ফেলে। এতটাই অ্যাটাচমেন্ট, এতটাই টক্সিক একটা প্যাটার্ন।
তো এই অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে ডিট্যাচমেন্টে যেতে হবে। ভালোবাসা কোনো অ্যাটাচমেন্ট না, কোনো কিছু এক্সপেক্ট না করে শুধু ভালোবেসে যাওয়া। মানে যখন একটা এক্সাম্পল দিই, যখন বাড়িতে কেউ খুব প্রিয় মানুষ যে অসুস্থ হয়েছে, খুব ক্রিটিক্যালি অসুস্থ, ঠিক আছে, তখন সেই মানুষটা মানসিকভাবেও ভেঙে পড়ছে। সেই সময় একজন মেন্টালি স্ট্রং পারসন যে ডিট্যাচমেন্টে আছে, যে শুধুমাত্র আনকন্ডিশনালি ভালোবাসতে পারে, সে সেই সময় সবথেকে বেশি শক্ত হবে, মানসিকভাবে সবথেকে বেশি শক্ত এবং পজিটিভ সোর্স হয়ে দাঁড়াবে, যে তাকে দেখে যে মানুষটা অসুস্থ তার নিজেকে সারভাইভ করার এবং পজিটিভলি বেঁচে থাকার ইচ্ছাটা জেগে উঠবে। কিন্তু যে মানুষ অ্যাটাচমেন্টে থাকে, সে ওই মানুষটাকে ওই অবস্থায় দেখে নিজেও ডিপ্রেশনে গিয়ে ডিভাস্টেটেড হয়ে ভেঙে পড়ে একদম নিজেকেই শেষ করে দেবে। সে অন্যকে কি ভালো রাখবে, সে তো নিজেকেই ঠিক রাখতে পারে না। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স অফ লাভ অ্যান্ড অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট শুধু এখানেও সে একটা স্বার্থই কাজ করে, রাইট? কারণ আমি আবারও বললাম, প্রতিটা প্রাণী, প্রতিটা মানুষ একই রকম দিন দিয়ে যায় না। সবারই ডাউনফল ফেজ আসে, সবারই ডিপ্রেশন সাফারিংয়ের ফেজ আসে। অপর মানুষটার যদি তার প্রতি কোনো স্বার্থ সিদ্ধির ব্যাপার থাকে, তো অবশ্যই সে ওই মানুষটাকে ভালো রাখতে পারবে না। শুধুমাত্র ভালোবাসাই ইটারনালি ওই মানুষটাকে পজিটিভ সোর্স দিয়ে যেতে পারবে, ভালোবাসতে পারবে। ওকে, এবার বলি যে মানুষটার উপর এই মানুষটা অ্যাটাচড, সেই মানুষটার উপরে কী কী নেগেটিভ এফেক্ট পড়ে একজনের অ্যাটাচমেন্টের জন্য। প্রথমত, এই মানুষটা আস্তে আস্তে একটা একাকিত্বের মধ্যে চলে যায়। কারণ যখনই সে নিজের কোনো প্রবলেমস বা কোনো ডাউন ফেজ বা তার কোনো ক্রিটিক্যাল কন্ডিশন সে মনে করে থাকে যে আমি আমার কাছের মানুষটার সাথে শেয়ার করব, যখন সে এটা ফিল করতে পারে যে ওই মানুষটা তো আমার প্রতি প্রচণ্ড অ্যাটাচড, আমি কষ্টে আছি বা আমি ভালো নেই জানলে সে নিজেই সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, এবং সে নিজেই এই আমার নেগেটিভিটির কারণে নিজের নেগেটিভিটির দিকে চলে যাবে। সো এই জিনিসগুলো ভেবে সে আর শেয়ার করতে পারে না ওই মানুষটার সাথে, এবং সে নিজের সাথে নিজেই কোপ আপ করার চেষ্টা করে। এই জিনিসটা অনেক দিন ঘটতে ঘটতে সে কোথাও একটা এসে নিজেকে একা অনুভব করে একটা সম্পর্কে, এবং তার মনে হয় যে এই মানুষটা আমার জীবনে থাকা আর না থাকার মধ্যে ডিফারেন্স কী আছে, এতে সম্পূর্ণভাবে আমার ওপরই নির্ভরশীল। আমি কিছু করে দিলে বা আমি থাকলে বা আমি তাকে পজিটিভ সোর্স দিলে তবেই সে সারভাইভ করতে পারে বা ভালো থাকতে পারে, না হলে তার নিজের মধ্যে এমন কোনো পজিটিভ সত্তাই কাজ করে না। তো আমি পজিটিভ সত্তা কোথা থেকে পাবো, আমি সেই সোর্স কোথা থেকে পাবো? কারণ ভালোবাসা এমন একটা জিনিস, আনকন্ডিশনাল ভালোবাসা এমন একটা জিনিস, যদিও ভালোবাসাকে আলাদা করে আনকন্ডিশনাল বলতে হয় না, ভালোবাসা জিনিসটা অ্যাকচুয়ালি আনকন্ডিশনালি হয়, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি যে ভালোবাসা এমনই জিনিস যেটা যদি দু তরফ থেকেই আনকন্ডিশনাল থাকে, তো দুজনের পজিটিভ সোর্স হয় অটোমেটিক্যালি, এটা কাউকে তৈরি করতে হয় না। যখন সে তার এনার্জি, একজনের এনার্জি ড্রপ করছে, তখন অন্যজনের পজিটিভ এনার্জি তার ভাইব্রেশন হাই করবে, অপরপক্ষের যখন আবার ভাইব্রেশন লো হচ্ছে, এর পজিটিভ এনার্জি ওর ভাইব্রেশন হাই করবে। তো অ্যাকচুয়ালি যার মনে আনকন্ডিশনাল লাভ আছে, সে কীভাবে দেখে অন্যকে বা এই জগৎটাকে বা অন্য মানুষকে, অন্য প্রাণীকে, অন্য সোলকে, সে অ্যাকচুয়ালি নিজের থেকে আলাদা দেখে না তাকে, সে নিজেরই মিরর দেখে তার মধ্যে। সে মনে করে যে এই সবাই যারা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে এই পৃথিবীতে সাকার রূপে আছে, এই সবাই কিন্তু অ্যাকচুয়ালি একটা সোল থেকেই এসেছে, সবাই কিন্তু একটা সোলের সাথেই কানেক্টেড, সবাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবার সাথে কানেক্টেড। যে কোনো প্রাণী, মানুষ, কুকুর, বিড়াল, পাখি, গাছপালা, প্রত্যেকে অ্যাকচুয়ালি সবাই সবার সাথে আমরা কানেক্টেড। আমরা সবাই একজনের থেকেই এসেছি, সোর্সটা আমাদের একজনই, সেই একটাই পরমাত্মা বা অলমাইটি ওয়ান সোল, যেখান থেকে ইন্ডিভিজুয়ালি টুকরো টুকরো সোলস এই পৃথিবীতে এসেছে। তো যার মনে আনকন্ডিশনাল লাভ আছে, যার আনকন্ডিশনালি অন্যকে ভালোবাসার ক্ষমতা আছে, তার দৃষ্টিভঙ্গি এটা, সে অন্যকে আলাদা দেখে না নিজের থেকে। তার এমপ্যাথিটা সেই জায়গাতেই কাজ করে যে সে নিজেকেই দেখে সবার মধ্যে, তাই সে কারোর সাথেই ডিফারেন্স করতে পারে না, কারোর সাথেই তার ব্যারিয়ার তৈরি হয় না, লিমিটেড থটস তৈরি হয় না। তো সেই ক্ষেত্রে যখন সে তার সামনে কোনো অবলা প্রাণীকে
পেনে দেখে, ক্ষুধার্ত দেখে, তো তার ভেতর থেকে সেই এমপ্যাথিটা জেগে ওঠে, তার ক্ষুধা সে নিজে অনুভব করে নিতে পারে, সেই ক্ষমতা রাখে সে। এবং তখন সে ওই উপকারটা করার সময়, তার ক্ষুধা মেটানোর সময়, তার চিকিৎসা করার সময় বা তাকে হেল্প করার সময় সেই জায়গা থেকে এমপ্যাথেটিক থাকে, নিজেকে সেই মুহূর্তের মধ্যে কিছু মুহূর্তের জন্য নিজেকে সেই জায়গায় রেখে তার অনুভব করার ক্ষমতা আছে, মানে অন্যের জুতো নিজের পায়ে গলিয়ে তার সিচুয়েশনটাকে উপলব্ধি করার ক্ষমতা রাখে যে এমপ্যাথিক পার্সন তাকেই বলে। তো সেই মানুষ একমাত্র আনকন্ডিশনালি ভালোবাসতে পারে। আর যার যত বেশি মনে নিঃস্বার্থ ভালোবাসার ক্ষমতা থাকে, তার মনে অন্যকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতাও অস্বাভাবিক থাকে। মানে সে ক্ষমা করে দিতে পারে যদি যে অন্য প্রাণীর জন্য, অন্য কোনো মানুষের জন্য যদি তার কোনো ক্ষতি হয়ে থাকে। সাপোজ আমাকে একটা কুকুর কামড়ে দিল, ঠিক আছে, কুকুর কামড়ে দেওয়াতে আমার যথেষ্ট যন্ত্রণা হলো, আমাকে ইনজেকশন নিতে হলো। তো যে মানুষের মনে আনকন্ডিশনাল লাভ নেই, সে প্রতিহিংসা পরায়ণ হয়ে যেতে পারে, সে একটা রাগ পুষতে পারে যে কুকুর আমাকে কামড়ালো, তো আমি কোনোদিন আর কুকুরের কাছে যাব না বা কুকুরকে ভালোবাসবো না। অথবা সে মনে করলো যে কুকুর আমাকে কামড়েছে, যে কুকুরটা আমাকে কামড়াচ্ছে আমি সুস্থ হই, তারপরে আমি ওকে সবক শেখাবো, ওকে উচিত শিক্ষা দেবো, এবং ঘুরিয়ে সে ওই অবলা জীবটাকে কোনো ক্ষতি করে দিল বা কষ্ট দিল। কিন্তু যার মধ্যে আনকন্ডিশনাল লাভ আছে, একজন ট্রু টুইন ফ্লেম কী করবে, সে জানবে যে ওটা একটা অবলা জীব, একটা মানুষের যেভাবে বোঝার ক্ষমতা থাকে তার নেই, ঠিক আছে। এবং আমারও হয়তো বিহেভিয়ার বা তার প্রতি অ্যাপ্রোচে কিছু ভুল ত্রুটি ছিল যেটা আমি বুঝতে পারিনি, আর তার কাছে সেটা একটা স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি করেছে। তার মনে হয়েছে যে আমি তার কোনো ক্ষতি করতে আসছি, সেই ভয় থেকে সে আমাকে বাইট করেছে সেলফ ডিফেন্সের জন্য। অ্যাকচুয়ালি অ্যানিমেলরা এই কারণেই অ্যাটাক করে, এরা তো আর স্বার্থলোভী মানুষ হয় না, এদের পিওর সোল হয়, ঠিক আছে। মানুষের ক্ষেত্রে এই থিওরি প্রযোজ্য, যে মানুষ এমপ্যাথেটিক হয়, যে একজন ট্রু টুইন ফ্লেম বা যে সত্যি ভালোবাসতে পারে, তার যদি কোনো ক্ষতি করে যায় কোনো মানুষ, সাপোজ খুব কমন এক্সাম্পল একজন ডিভাইন ফেমিনিনের কাছে, যে ম্যাক্সিমাম অনেকেরই ডিভাইন ম্যাসকুলিন তাকে ঘোস্ট করে দেয় বা থার্ড পার্টিতে চলে যায়, তাকে বিশ্বাস করতে পারে না। যখন ডিস্টর্শন থাকে, ডিভাইন ফেমিনিন ফিগার আউট করতে পারে না যে সে আমার ভালোবাসা বুঝলো না কেন, আমার সাথে এটা করলো কেন। যতদিন ডিস্টর্শন থাকে, একটা রাগ তার জমা হতে থাকে, তার একটা প্রতিহিংসা জমা হতে থাকে যে আমায় বোঝেনি তাকেও যেন অন্যরা না বোঝে, তাকেও যেন এতটাই কষ্ট পেতে হয়, এবং সে একদিন সবক শেখে এবং আমার কাছে সে ফিরে আসে। যতদিন এই চিন্তাভাবনা থাকবে, বুঝবো যে আমার মধ্যে ডিস্টর্শন আছে, আমি আনকন্ডিশনাল লাভ এখন অবধি নিজের ভেতর থেকে আনতে পারিনি। তো আনকন্ডিশনাল লাভ বা কাইন্ডনেস তার সত্তার মধ্যে অলরেডি এক্সিস্ট করে, মানে একজন টুইন ফ্লেমের সত্তার মধ্যে। কিন্তু যতদিন 3D লেয়ার্স থাকে, মানে ডিস্টর্শন থাকে, নিজের ভেতরকার সেই আলোগুলোকে সে চিনতে পারে না। কিন্তু তার কোথাও না কোথাও মনের মধ্যে একটা খুঁত থাকে যে আমি যেটা ভাবছি এটা ঠিক নয়, আমার এটা ভাবা উচিত না। তার ইনটিউশন তাকে সবসময় গাইড করে। এটাই একটা এভারেজ সোলের সাথে একটা টুইন ফ্লেমের তফাৎ। ইভেন সে একটা ডিস্টর্শনে আছে, তবুও তার ইনটিউশন তাকে সব সময় এটা গাইড করে যে এটা উচিত না, এটা ভালোবাসা না, ভালোবাসা এইটা। তার ভেতর থেকেই সেই গাইডেন্সগুলো আসে। ওকে, তো আই হোপ যে আমি আনকন্ডিশনাল লাভের থিওরিটা ওভারঅল একটা কভার করতে পেরেছি। কি উচিত কি উচিত না, মানে কোনটা পড়ে এর মধ্যে, কোনটা এর মধ্যে পড়ে না, ভালোবাসা আসলে কি, এই আইডিয়াগুলো যেগুলো আমি বললাম সেগুলো যদি নিজের সাথে মেলাতে পারো, অনুভব করতে পারো, তো বোঝার ক্ষমতা যার আছে আমার এই কথাগুলো, অবশ্যই সে যে ফেজই থাকুক না কেন, ডিস্টর্শনও যদি তার মধ্যে বেশি থাকে, তবু যদি সে এটাকে উপলব্ধি করতে পারে, তো আমি বলবো যে তার মধ্যে অবশ্যই টুইন ফ্লেম সত্তা আছে। ওকে, তো এবার নেক্সট পয়েন্টে চলে যাই। সেকেন্ড পয়েন্ট ইজ ট্রু প্রোটেস্টার বা সত্যিকারের প্রতিবাদী। সত্যিকারের প্রতিবাদী সোল বা প্রতিবাদী সত্তা। কীভাবে জিনিসটা ভেঙে বলি, একজন টুইন ফ্লেম, আইদার ডিভাইন ফেমিনিন অর ডিভাইন ম্যাসকুলিন, দুজনের মধ্যেই এক্সট্রিম লেভেলের প্রতিবাদী সত্তা কাজ করে, সেটা শুরু থেকেই করে। তারা কোনো দিন না নিজের সাথে না অন্যের সাথে কোনো রকম অন্যায় সহ্য করতে পারে না। যেখানে সে অন্যায় দেখে সেখানেই সে একা হলেও প্রতিবাদ করবেই, এগিয়ে এসে আওয়াজ তুলবেই।
আর যদি সেটা সে করতে না পারে, তার মনের মধ্যে একটা চাহিদা সবসময় থাকবে যে এই যে অন্যায়টা গতানুগতিকভাবে ঘটে যাচ্ছে আমার সাথে বা অন্য কারোর সাথে, আমি এটার মধ্যে পরিবর্তন নিয়ে আসবো, আমি বন্ধ করবো এই অন্যায়। এই উৎস থেকেই টুইন ফ্লেমদের যে সোল মিশন বা সোল পারপাস থাকে, এই সোল পারপাস বা সোল মিশনে সে যে ট্যাপ ইন করে, তার ট্যাপ ইন করার পেছনে যে শক্তিটা কাজ করে, যে এসেন্সটা বা যে ফ্লেমটা কাজ করে না, সেটা কিন্তু তার মধ্যে, তার অন্তরাত্মার মধ্যে থাকা এই প্রতিবাদী সত্তা থেকেই। লজিক্যালি ভেবে যদি আমরা দেখি তাহলেও বুঝবো। আমরা সবসময় এগুলো নিয়ে শুনি যে টুইন ফ্লেমটা সবসময় কমিউনিটি ডেভেলপমেন্টের উপর কাজ করে, তারা সোশ্যাল ওয়ার্কার হয়, তারা টিচার হয়, গাইড হয়, কাউন্সিলর হয়, হিলার হয়। তারা এমন কিছু পারপাস বেছে নেয় কেন, মানে তারা এমন কিছু বেছে নেয় না কেন যেটা সহজ হয়, যেটাতে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হয় না বা কমিউনিটি ডেভেলপমেন্টের প্রয়োজন হয় না, এমন কিছু তার সোল পারপাস হয় না কেন? আর একটা টুইন ফ্লেম কি শুধু এই কারণেই মানে সোল পারপাসকে এইভাবে বেছে নেয় কারণ তাকে বলা হয়েছে যে তাকে এটাই করতে হবে? এটা তো হতে পারে না। যদি না তার অন্তরাত্মা থেকে সেই ইচ্ছাটাই না থাকে, যদি সেই ইচ্ছা শক্তিটাই না থাকে, তাহলে কি সে আসতে পারবে কোনো দিন তার এই সোল মিশনে? রাইট? তো সব কিছুর মধ্যে থেকে বেস যেটা থেকেই তার সোল পারপাসের দিকে এগিয়ে যাওয়ার যে পথ, সেইটা হলো তার প্রতিবাদী সত্তা। ফর এক্সাম্পল, অনেক এক্সাম্পল হয়। আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে রাস্তাঘাটে অনেক রকম জিনিস চোখে পড়ে আমাদের, লাইক ভিড় বাসে বা ভিড় জায়গাতে কোনো মেয়ের সাথে বা নিজের সাথে, আমি যদি মেয়ে হই বা অন্য কোনো মেয়ের সাথে হচ্ছে যে তাকে খারাপভাবে স্পর্শ করছে কেউ, অথবা রাস্তাঘাটে কোনো কুকুরকে, শুয়ে আছে সে ঘুমন্ত কুকুর বা কুকুর বাচ্চা, শুধু খেলার জন্য ছোট বা বড় কেউ ঢিল মারছে, লাঠি দিয়ে মারছে, তাকে ডিস্টার্ব করছে, ভয় দেখাচ্ছে। তো এরকম সিচুয়েশন দেখে নর্মাল মানুষ ইগনোর করে দেবে, চুপ থাকবে, বা এটা ভেবে এড়িয়ে যাবে যে আমার সাথে তো হচ্ছে না, আমার অনেক কাজ। কিন্তু একজন টুইন ফ্লেমের এইটা মাথায় আসবেই না। সে যখনই এই জিনিসটা দেখবে তার ভেতর থেকে একটা রাগ বেরিয়ে আসবেই, একটা প্রচণ্ড রকম রাগ বেরিয়ে আসবে, এবং কেউ আওয়াজ তুলুক না তুলুক সে টুইন ফ্লেম কিন্তু সেইখানে গিয়ে দাঁড়াবেই, স্ট্যান্ড নেবেই, আওয়াজ তো তুলবেই। আর যদি কোনো সিচুয়েশনের কারণে আওয়াজ না তুলতে পারে, সে এমন কোনো একটা ব্যবস্থা নেবে যাতে এটা আর না হয়। যদি সে ওই মুহূর্তে কিছু করতে না পারে, সে কিন্তু শান্তি পায় না, সে সন্তুষ্টি পায় না। এই সব কিছু সে অবজার্ভ করে, নোটিস করে, এবং ভেতর তার একটা ইচ্ছা, একটা সবসময় একটা বড় প্ল্যানিং বা একটা সে কিন্তু রাস্তা খুঁজতে থাকে যে আমি ভবিষ্যতে গিয়ে এমন কিছু একটা করব, অ্যাজ ইফ কোনো সোশ্যাল ওয়ার্কার হয়ে আমি নিজে কোনো একটা এনজিও করব, বা আমি নিজে কোনো এনজিওর সাথে যুক্ত হয়ে এই কাজগুলোতে ভাগিদার হব, যে কেউ করুক না করুক আমি যেন একটু হলেও কিছু প্রাণের জন্য পরিবর্তন আনতে পারি। সেটা যে কোনো কাজ হতে পারে, অ্যাজ ইফ গাছ কেটে ফেলা হচ্ছে চারিদিকে, তো আমি উদ্যোগ নিলাম, আমি নিজে থেকে এতগুলো করে গাছ লাগাবো। ওকে, ভয়েসলেসদের জন্য, অ্যানিমেলদের জন্য কেউ স্ট্যান্ড নেয় না, আমি নেব। আমি এমন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তৈরি করব যেখানে ওদের ট্রিটমেন্ট হয়, খাওয়ানো হয়, ভ্যাকসিনেশন, স্টেরিলাইজেশন সব কিছু হয়। আমি নিজেকে অতটা কেপেবল বানাবো যে আমি সেই কিছু জনের হলেও দায়িত্ব নিতে পারি। বা আমি এনজিও ওয়ার্কার হব, পথ শিশু যারা আছে তাদের জন্য আমি নিজে থেকে যতটা সম্ভব টাইম টু টাইম খাবার, বেসিক এডুকেশন প্রোভাইড করা, শেল্টার, কাউন্সেলিং করা, ওকে, এইসবের ব্যবস্থা নেব। এরকম অনেক কিছু হতে পারে। এবার এটা ম্যাটার করছে যে কোন টুইন ফ্লেমের কোন জিনিসটার প্রতি অ্যাফেকশন বেশি, সে সেই দায়িত্বটাকেই বেছে নেয়। সবাই একই কাজ তো করবে না, তাই না? সবাই সোশ্যাল ওয়ার্কার হবে না, সবাই কাউন্সিলর হবে না, সবাই অ্যাস্ট্রোলজার বা ট্যারো রিডার হবে না, সবাই একই সাথে, মানে সব টুইন ফ্লেম তো একই রোল প্লে করবে না, সবাই কিছু না কিছু আলাদা আলাদা ইউনিক করবে। টুইন ফ্লেম প্রচণ্ড সাহসী একটা সত্তা, প্রচণ্ড সাহসী।
তার এতটাই মনের জোর এবং ক্ষমতা এবং সাহস যে একটা ভালোর জন্য যদি সেই জায়গাতে সে একাও থাকে, কেউ তার সাথে না থাকে, তবুও সে ওই সঠিক কাজটার জন্য একাই দাঁড়াবে। এবং এই জায়গাতে ইউনিভার্স এসেও হেরে যায়, মানে ইউনিভার্স তো বাধ্য হয় যে এক সময়ের পরে তাকে সব দিক থেকে ম্যাজিক্যালি হেল্প এবং সাপোর্টিভ পার্সন, সাপোর্টিভ সিচুয়েশন তৈরি করে দেয় টুইন ফ্লেমের জন্য। কিন্তু টুইন ফ্লেমকে আগে এই জায়গায় আসতে হয় যে আমি নিজেই রিস্ক নেব, আই উইল ফেস ইট। তখন গড, ইউনিভার্স, সমস্ত শক্তিও তার সাথে কাজ করতে শুরু করে মিরাকুলাসলি, ম্যাজিক্যালি। তার ইন্টেনশনটা এতটাই পিওর হয় যে গডও মানে জাস্ট প্রাউড ফিল করে বলতে গেলে, ঠিক আছে। তো আমি আশা করি বোঝাতে পারলাম যে টুইন ফ্লেমদের মধ্যে কিন্তু বেসিক এই সত্তাটা থাকবেই, তার মধ্যে প্রোটেস্ট করার ক্ষমতা প্রচণ্ড বেশি। এটা হওয়ার সাথে আগের পয়েন্টটা লিঙ্কও আছে, যেহেতু তার আনকন্ডিশনাল লাভ কাজ করে সবার প্রতি তার দৃষ্টিভঙ্গিটা খুব স্নেহপরায়ণ সে না। টুইন ফ্লেমসকে কী বলা হয়, ডিভাইন ম্যাসকুলিনকে শিবের অংশ বলা হয়, ডিভাইন ফেমিনিনকে মা দুর্গার অংশ বলা হয়। তাদের মধ্যে এসেন্সগুলো আছে, মানে কি, তারা তো জগৎ পিতা, জগৎ মাতা, যারা সবার কল্যাণ চায়, মানে শিব আর শক্তি তো সবার কল্যাণ চায়। সেই অংশর, সেইখান থেকে আসা, সেই এনার্জি থেকে আসা একটা অংশ টুইন ফ্লেম। তার মধ্যে তো এই সত্তাটা অবশ্যই থাকবে না, সে তো সবাইকেই সেই সবারই একটা জগৎ মাতা বা জগৎ পিতার একটা পজিশনে সে আসে, সবাইকে সেই দৃষ্টিভঙ্গিতে সে দেখতে পারে। সেই কারণেই হয়। ইভেন যে মানুষটা অসামাজিক কাজ করছে তাকে পরিবর্তন করে সঠিক পথে নিয়ে আসার পারপাসও অনেকে নেয়, অনেক টুইন ফ্লেম। যেমন ক্রিমিনালদের মেন্টাল থেরাপিস্ট বা কাউন্সিলর হওয়া, জেলে সংশোধনাগারে গিয়ে ওদেরকে সঠিক আলোর পথে নিয়ে আসা, এই রকম রোল প্লেও করে অনেক টুইন ফ্লেম, এরকম পারপাসও বেছে নেয় অনেক টুইন ফ্লেম। তাহলে ভাবতে হবে যে টুইন ফ্লেমের মনে, তার অন্তরাত্মাতে প্রত্যেকের প্রতি এমপ্যাথি কোন জায়গায় কাজ করে, আনকন্ডিশনাল লাভ কোন জায়গায় কাজ করে। এতটা সৎসাহস যার মধ্যে আছে, একমাত্র সেই ট্রু টুইন ফ্লেম। টুইন ফ্লেম কোনো দিন এই পৃথিবীর দায়িত্ব থেকে, পৃথিবীর মানুষের, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, প্রকৃতি, এই সমস্ত কিছুকে প্রোটেক্ট করা, তাদেরকে যত্ন করা, মানে টুইন ফ্লেম ছোটোখাটো রেসপন্সিবিলিটি নিয়ে খুশি হয় না, তারা জীবনে অনেক বড় বড় রেসপন্সিবিলিটি নিতে চায়। তারা ওভারঅল ম্যানকাইন্ডের জন্য কাজ করতে চায়। তারা অ্যাভারেজ জীবন কিছুতেই কাটাতে পারবে না, তারা মনে সন্তুষ্টিই পাবে না এইভাবে। এটাই টুইন ফ্লেম। ওকে, নেক্সট পয়েন্ট ইজ নাম্বার 3, ডিভাইন টাইমিং। এই কথাটার সাথে, এই টার্মটার সাথে আমাকে কমেন্টে জানাবে যে কতজন পরিচিত। আশা করি অনেকেই পরিচিত, আর যারা নয় তাদের জন্য সহজভাবে আমি একটু হলেও ডিসকাস করব। এই ডিভাইন টাইমিং টপিকটা নিয়ে একটা আলাদা ভিডিও বানানো উচিত, কারণ এটা একটা খুব ডিপ ডিসকাশন হওয়ার কথা। কিন্তু আমি তবুও এই ভিডিওতে একটা বেসিক আইডিয়া দেব। টুইন ফ্লেমের লাইফে ডিভাইন টাইমিংয়ের বাইরে কোনো কিছু হয় না আসলে। এখন এই ডিভাইন টাইমিংটা কী জিনিস, যদি আমরা শুনেও থাকি এই টার্মটা, কিন্তু এর ডিটেলস জানি না যে কী জিনিস। তো বলি খুব সহজভাবে, এই কথাটা হয়তো অনেকে আমরা শুনেছি কোনো রিলস, কোটস বা কোনো কারোর মুখে, যে আমাদের জীবনে কোনো কিছু তাড়াতাড়িও হয় না, আমাদের জীবনে কোনো কিছু লেটও হয় না। আমরা সবাই নিজের মতো আলাদা আলাদা জার্নিতে আছি, এবং আমরা ঠিক সেই জায়গাতেই আছি যে জায়গায় আমাদের এই মুহূর্তে থাকা প্রয়োজন। না আমরা কোথাও পিছিয়ে আছি, আর না আমরা কারোর থেকে এগিয়ে আছি। আমরা ঠিক নির্দিষ্ট সঠিক জায়গাতেই আছি। আমাদের সমস্যা হচ্ছে যে শুধু আমরা এই জিনিসটাকে বিশ্বাস করতে পারি না, কারণ আমরা অন্যদেরকে দেখে বা অন্যদের জীবনকে দেখে ওর জীবনের সাথে নিজের জীবনকে মেলাতে চাই বা অন্য কারোর মতো হতে চাই। কিন্তু আমরা এটা ভুলে যাই যে সবার নিজের জার্নি আলাদা, সবার কর্ম আলাদা এবং সবার কর্মফলও আলাদা। তো সবসময় ট্রাস্ট দ্য প্রসেস, এই কথাটা নিশ্চয়ই শুনেছো। ট্রাস্ট দ্য প্রসেস বলতে কোন প্রসেসকে বলা হয়? ইউনিভার্সের যে প্রসেস, তোমার জীবনের সমস্ত কিছু যা তুমি ম্যানিফেস্ট করছো সেটাকে 3D লাইফে অ্যালাইনমেন্টে নিয়ে আসার যে প্রসেস। ইউ আর ম্যানিফেস্টিং সামথিং ইন 5D consciousness and trying to tap in to the reality, যেটাকে তুমি 5Dতে ম্যানিফেস্ট করছো সেটাকে 3Dতে মানে পার্থিব জগতে ফিজিক্যাল ফর্মে তুমি সাকার রূপে দেখতে চাইছো। তো সেই যে তোমার একটা
এনার্জি তৈরি করা, সেই এনার্জিটাকে আমি আমার মাইন্ডে তৈরি করলাম, ভাবনা দিয়ে তৈরি করলাম, ইচ্ছা দিয়ে তৈরি করলাম, এবং সেইটাকে ফাইনালি 3Dতে ফিজিক্যাল ফর্মে নিয়ে আসা অবধি যে প্রসেসটা, ঠিক আছে, এই প্রসেসটার কথা বলা হয়। এই প্রসেসটা ইউনিভার্সের প্রসেস, এবং এই প্রসেসটা কিন্তু তাড়াহুড়ো করে হয় না। অ্যালাইনমেন্টে আসার অপেক্ষা আমাদের করতে হয়, আমাদের ধৈর্য ধরতে হয়। তো আসল ব্যাপারটা হচ্ছে যে ট্রাস্ট দ্য টাইমিং। তুমি যেটা চাইছো সেটাই হবে, তুমি নিজের জীবনে যা কিছু চাইছো তাই পাবে, কিন্তু সেই টাইমে না যে টাইমে তুমি চাইছো, সেই টাইমে যে টাইমে তোমার পাওয়া উচিত। দিস ইজ দ্য থিওরি অফ ডিভাইন টাইমিং। এবার ম্যাক্সিমাম অ্যাভারেজ সোলের বা ডিস্টর্টেড অবস্থায় যেটা প্রবলেম হয়, যেটা দিয়ে সবাই যায়, আমিও গেছি, তো আমরা এই বিশ্বাসটা করতে পারি না, ট্রাস্ট করতে পারি না প্রসেসটাকে, ইউনিভার্সের টাইম লাইনটাকে ট্রাস্ট করতে পারি না। আমাদের মনে হয় এখনই চাই, এখনই হচ্ছে না কেন, অনিশ্চিত কেন আমরা জানতে পারছি না যে কখন হবে, যেটা চাইছি সেটা কেন পাচ্ছি না। তো যতদিন আমরা এই ডাউটস করতে থাকবো ততদিন অবধি এই ডিলে জিনিসটা চলতেই থাকবে। যেটা ম্যানিফেস্ট করছি সেটাকে আরোই ডিলে করে দিচ্ছি, আর এই লুপের মধ্যেই আমরা ফেঁসে থাকছি। এই কারণেই টাইম লাইনটা অনেক দূর এক্সটেন্ড করে যায়। কিন্তু যদি আমরা ছোট্ট ট্রিক্স ফলো করি তাহলে এক্স্যাক্ট খুব ফাস্ট আমরা যেইটা ম্যানিফেস্ট করতে চাইছি সেইটাকে ইনস্ট্যান্টলি পেতে পারি। ইউনিভার্স ডিলে করে না, ডিলে করি আমরা নিজেরাই, ডাউট করে, ইউনিভার্সের প্রসেসকে ডাউট করে। আমরা মুখে বলে দিই যে হ্যাঁ আমরা ডিভাইন টাইমিংকে ট্রাস্ট করি, আমরা ডিভাইনকে ট্রাস্ট করি, বাট করি না। মনের মধ্যে সবসময় একটা কোয়ারিজ থাকে যে আদেও হবে, তো হলে কবে হবে, মানতে চাই না, সারপ্রাইজ করে দিই। কিন্তু ইউনিভার্সের কাছে কিছু ট্রিক্স চলে না, আমরা মিথ্যা বলতে পারি না ইউনিভার্সকে। আমাদের অন্তর্মন কী ভাবছে আমরা কনসাস মাইন্ডে বুঝতে না পারলে ইউনিভার্স সব দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। তো এই জায়গায় আগে কোন জায়গায় ক্লিয়ার থাকতে হবে, সেইটা হলো সারেন্ডার মোডে থাকা। মানে হচ্ছে আমি যেটা ম্যানিফেস্ট করছি, যেটা পেতে চাইছি, আমি সেটা ইউনিভার্সকে জানাচ্ছি যেটা আমার চাই, এবং সেই জায়গায় আমি ক্লিয়ার থাকছি। সেখানে যেন দুরকম না হয় যে আজ এটা চাইছি তো কাল ওটা চাইছি, না, আমি কি চাইছি সেটা ইউনিভার্সের কাছে আমাকে ক্লিয়ারলি জানাতে হবে যে আমি এইটা চাইছি, এইটার পেছনে আমি নিজের সমস্ত কিছু পরিশ্রম, আমার এনার্জি দিচ্ছি। তো ইউনিভার্সকে এই জায়গাতে বলে রাখা যে এটা আমি ম্যানিফেস্ট করছি, নাও আই ডু ট্রাস্ট ইউ। আমি ইউনিভার্সের টাইমিংকে ট্রাস্ট করি এবং ইউনিভার্সের উপরেই ছেড়ে দিচ্ছি যেটা কবে আর কীভাবে হবে। ইউনিভার্স কী করে, আমাদের এনার্জিটাকে, আমাদের যেটা ইচ্ছা, আমাদের যেটা ম্যানিফেস্টেশন, সেই ম্যানিফেস্টেশনের সাথে আমাদের যে এনার্জিটাকে, সেইটাকে অ্যালাইনমেন্টে নিয়ে আসার জন্য টাইম নেয়। মানে যেটা আমি চাইছি সেইটার সাথে আমার এনার্জিটাকেও অ্যালাইন্ড করতে হবে, সেখানে ডিসব্যালেন্স থাকলে চলবে না। এবার বলি এক্সাম্পল দিয়ে যে এটা কীরকম জিনিস। সাপোজ আমি নিজের এক্সাম্পল দিয়ে বলছি। বিফোর স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং আমি অনেক দিন ধরেই আমার নিজের জন্য পড়াশোনা কমপ্লিট করার পরে চাকরির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি, কোচিং সেন্টারে ভর্তি হই। মাস্টার্সও তখনও করিনি। মাস্টার্স আমি প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছি চাকরির, তারপরে আমি মাস্টার্স পড়েছি। তো আমার অনেক দিন ধরেই এই জব সিকিং মোড চলেছে। তো আমি অনেক জায়গায় এক্সাম দিয়েছি, সামটাইমস প্রিলি ক্লিয়ার হয়েছে, সামটাইমস মেন্স ক্লিয়ার হয়নি, সামটাইমস এক্সামই ক্যান্সেল হয়ে গেছে, অদ্ভুতভাবে বাধা এসেছে। মাঝখানে কোভিড এসে যায় এবং পুরোপুরি বসে যাই। ওকে, তো এই টাইমের পর থেকে, কোভিডের পর থেকে একটা প্রচণ্ড ফ্রাস্ট্রেশন মোড দিয়ে সবাই গেছে মোটামুটি, যে এইবারে আমি কী করব। সেই সময়ে আমি আমার মাস্টার্স ফর্ম তুলি, ভর্তি হয়। মাস্টার্স কমপ্লিট করার পরে আমি মাস্টার্স করেছি সোশ্যাল ওয়ার্ক নিয়ে, ঠিক আছে। সোশ্যাল ওয়ার্ক নিয়ে মাস্টার্স করেছি কারণ আমি চাইছিলাম সেই সময়, বিকজ আমার তখনও স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়নি, তো আমি চাইছিলাম যে সেই সময় আমি এইভাবে বসে থাকতে চাই না। আমি যদি কোনো সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত হই বা আমি একজন এনজিও ওয়ার্কার হই, তো এই কাজের মধ্য দিয়ে আমার একটা ছোটো বয়স থেকে একটা যে সবার জন্য কিছু করার একটা স্বপ্ন, সেটাও আমি পূরণ করতে পারবো।
শিখতে পারবো এবং আমাকে এইভাবে ঘরবন্দি হয়ে বসে থাকতে হবে না। তো আমার কিন্তু তখন কোনো সোল পারপাস বা এই ধরনের কোনো আইডিয়াই নেই, বিকজ আমার কোনো স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়নি। আমি শুধুমাত্র একটা চাকরি করতে চাই বা কোনো কাজে জয়েন করতে চাই, এটা ভেবেই সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করি। এবং তারপরে কোভিডের পর নর্মাল যে ফেজটা আসে, তারপর আমি কিছু না কিছু এনজিওর সাথে যুক্ত হই, বেশ কয়েকটা এনজিওতে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করি এবং মাস্টার্স কমপ্লিট হওয়ার পরেও আমি ভালো এনজিওতে কাজ করার সুযোগ পাই। এই সবের মধ্য দিয়ে যাই হয়েছে না কেন, কিন্তু কোথাও আমি পার্মানেন্ট জব পাইনি। ঠিক আছে, আমার সমস্ত পরিশ্রম দেওয়ার পরেও প্রচণ্ড প্রশংসা পাচ্ছি কাজের জন্য, সব কিছু হচ্ছে, কিন্তু কোথাও আমি সেটেলড কাজ পাচ্ছি না। তো সেখানে একটা আমার খুব অ্যাংজাইটি আসতে শুরু করে এবং আমি খুব তাড়াহুড়ো করতে শুরু করি যে না, আমাকে এখনই কোথাও ঢুকতে হবে, কিছু না কিছু করতে হবে। তো আমি যেখানেই আমি এরকমও ট্রাই করি যে অত খোঁজখবর না নিয়ে একটা রিহ্যাবে জয়েন করি। সেই রিহ্যাবের পরিবেশ প্রচণ্ড টক্সিক ছিল, সমস্ত কিছু স্যালারি ভালো ছিল, সবই ছিল, পার্মানেন্ট হয়েও যেত চাকরিটা, কিন্তু ওই চাকরিটা আমি নিজে ছাড়তে বাধ্য হই। তো আমি এটা বুঝতে পারি যে এরকম ডেসপারেট হয়ে আমি যতদিন থাকবো আমার দ্বারা কিচ্ছু হবে না, মানে ইউনিভার্স আমাকে দিয়েও নিয়ে নেবে বা আমিও সেই জিনিসটার সাথে অ্যালাইন্ড হতে পারবো না। আমি এটা বুঝতে পারছি যে আমি আমার চাকরির সাথে, মানে আমার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স যেটা আমি চাইছি ডেসপারেটলি, সেটাই ডেসপারেটলি চাওয়াতে হবে না, আমাকে ডিভাইনের উপর ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এবার আমার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়েছে কোভিডের ঠিক পরে, মানে হচ্ছে 2022 সালে। 2020-21টাকে আমি একটু অ্যাবনর্মাল ফেজই বলবো, 2022 থেকে মোটামুটি নর্মাল, আমার ওই টাইমেই স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের পরে, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের আগে আমার চাকরি করার ইচ্ছা এই কারণে ছিল, বিকজ আমি নিজের জন্য চাইছিলাম আর্ন করতে। আমি চাইছিলাম যে আমার নিজের হাতের টাকা থাকবে, অনেকটা ওয়েকআপ সিনেমাতে আয়েশার যেরকম চিন্তাধারা ছিল যে আমার রোজগারের টাকা আমি নিজে ওড়াবো, কেউ বলার থাকবে না, কিছু না, দিস কাইন্ড অফ ফ্যান্টাসি, একটা ইলিউশনের মধ্যে। তো প্রবলেমটা হচ্ছে এখানেই, এই দৃষ্টিভঙ্গি বা এই চিন্তাধারাতেই, যে একজন টুইন ফ্লেম কোনো সময় শুধুমাত্র নিজের জন্য কিছু চাইলে সেটা ইউনিভার্স কোনো দিনই দেবে না, এটা অ্যালাইনড হবে না, বিকজ টুইন ফ্লেমের সমস্ত কিছুর পেছনে আছে একটা কোনো বড় সোল পারপাস তার জার্নিতে, আর তার কর্ম, তার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটাও রিলেট করছে, কানেক্ট করে আছে তার সোল পারপাসের সাথেই। ওকে, তো এরকম অনেকে হয় যারা অলরেডি চাকরি করছিল, কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের পর সেই পুরনো চাকরি তাকে সে ছেড়ে দিয়েছে, নয় সেই চাকরি থেকে তার ছাঁটাই হয়েছে, কারণ আলটিমেটলি তাকে এবার অ্যালাইনমেন্টে আনা হবে অ্যাকচুয়াল কর্মটার সাথে, অ্যাকচুয়াল সোল পারপাসটার সাথে, এরকমও হয়েছে। আর আমি তো স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের পরেই চাকরি পেয়েছি। তার আগে আমি কী করেছি, অনেক এনজিওতে ভলেন্টিয়ার সার্ভিস করেছি, ইন্টার্নশিপ করেছি। আরেকটা যেটা করেছি, যেটা আমার আরেকটা খুব বেসিক ইউনিক স্কিল, সেটা হচ্ছে পেইন্টিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। ওকে, তো এটা আমার ছোটো বয়স থেকে একদম, আমি আঁকতে ভীষণ ভালোবাসি, মানে প্যাশনেটলি এটা আমি করে এসেছি ছোটো বয়স থেকে। আমি সবসময় স্বপ্ন দেখেছি যে আর্টিস্ট হিসাবে মানুষ আমাকে চিনবে। তো স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের পর থেকে আমি আমার এই প্যাশনটাকে, এই ছোটোবেলার স্বপ্নটাকে সিরিয়াসলি নেওয়া শুরু করি, এটাকেই প্রায়োরিটি দেওয়া শুরু করি, যে আমার কাছে যদি কিছু না থাকে যার পেছনে আমি চেস করছি সেটা না থাকে, আর এখন এই মুহূর্তে প্রেজেন্টে আমার কাছে যেটা আছে আমি সেইটার ওপরই কাজ করব। সেটা হলো আমার পেইন্টিংকে এবং আমার আর্টিস্ট হওয়ার যে স্বপ্নটাকে, সেইটাকে আমি আস্তে আস্তে ডেভেলপ করব, এটা আমার হাতে আছে। তো আমি ক্রিয়েটিভ জিনিস বানিয়ে হোম বিজনেস স্টার্ট করি এবং আমি আমার আর্টের পেজ খুলি, আর্টের চ্যানেল খুলি, যেখান থেকে মানুষ আরও আমাকে জানতে পারে, আমার আর্টের স্কিলগুলো দেখতে শুরু করে এবং প্রচুর আস্তে 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 অ্যাট্রাকশন বাড়তে থাকে। অনেকেই আমার কাজকে ভালোবাসতে শুরু করে। তো আমার রিলেটিভস, আমার ফ্রেন্ডস, আমার কলিগস, অনেকেই। তো আমি এই জিনিসটাকে মন দিয়ে করতে শুরু করি, অন্য সব কিছুকে আমি ছেড়ে দিই ইউনিভার্সের ওপর। আমি শুধু ফোকাস করতে শুরু করি আমার আর্ট স্কিল ডেভেলপমেন্টের ওপর। প্রতিদিন রিচুয়াল প্র্যাকটিস করার মতো আমি আঁকাটাকে নিয়ে কাজ করতে শুরু করি এবং গতানুগতিকভাবে শুধু কাজ করা না, আমি প্রচারও করতে শুরু করি সোশ্যাল মিডিয়াতে আমার প্রতিটা কাজকে। আমার এই প্যাশনটাকেই আমি প্রায়োরিটিতে নিয়ে আসি এবং তারপর আমি আস্তে আস্তে আঁকা শেখানো শুরু করি, আমার স্টুডেন্ট হওয়া স্টার্ট হয় এবং সেইখান থেকে একটা আর্নিং স্টার্ট হয়। এবং এই আর্নিং থেকে যে আরেকটা
ফার্স্ট আমি আমার সোল পারপাস স্টার্ট করি, সেটা হচ্ছে যেহেতু আমি এনজিও ওয়ার্কার এবং আমার সোশ্যাল ওয়ার্কের অনেক কলিগস ফ্রেন্ডস আছে। আমার একজন ফ্রেন্ড আছে, ইউনিভার্সিটি ফ্রেন্ড, যার নিজের এনজিও আছে এবং প্রচণ্ড দুস্থ জায়গাতে, মানে সুন্দরবনের যে এলাকাগুলো, যে প্রান্তিক এলাকাগুলো, মানে সুন্দরবনের যে উপকূলবর্তী এলাকা, সেইখানকার যে গ্রাম, সেইখানে ওর বাড়ি এবং সেই জায়গাতেই ওই জায়গার বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য এনজিও তৈরি করেছে। তো ও একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে আমার এই এলাকার ছোটো ছোটো বাচ্চা আছে যাদের স্কুল তৈরি হচ্ছে, এবং এদের যদি একজন দুজন করে বাচ্চার পড়াশোনার একটা মান্থলি কেউ দায়িত্ব নিতে এগিয়ে আসে, তো এই বাচ্চাগুলোর একটা বেসিক এডুকেশন হবে, বাচ্চাগুলোর জীবনে উন্নতি হবে। ফার্স্ট আমি অ্যাপ্রোচ করি এই বাচ্চাগুলোর মধ্যে কিছু বাচ্চার দায়িত্ব নিতে, মান্থলি একটা অ্যামাউন্ট, আমার যেটুকু ওই টিউশন করিয়ে আঁকা শিখিয়ে যেটুকু সামর্থ্য ছিল ততটুকু অ্যামাউন্ট খরচা করার মতো, তো সেই দায়িত্বটা আমি নেওয়া স্টার্ট করি। এবং আমার মনে হচ্ছিল যে আপাতত আমার কাছে যা স্বল্প আর্নিং আছে, ঠিক আছে, চাইলে আমি আমার বাড়ির থেকে নিতে পারি, বাট সেটা তো আমার সোল পারপাস হচ্ছে না। আমার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট, মানে আমার ফিনান্সিয়ালি আমার নিজস্ব আর্নিং থেকেই আমি আমার সোল পারপাস করতে পারি বা করবো, অন্য কোথাও ডিপেন্ডেন্ট হয়ে নয়, ঠিক আছে, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে। তো আমার যেটুকু ছিল আমি সেটুকু দিয়ে শুরু করি ওই বাচ্চাগুলোর দায়িত্ব নেওয়া। এবং মনে মনে আমি ইউনিভার্সকে বলি যে আমার এই যে পারপাস, সোল পারপাসগুলো, বিকজ স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের পরে আমি আমার সোল পারপাসগুলো পয়েন্ট আউট করতে পারি এবং রিয়েলাইজ করতে পারি যে আমি অ্যাকচুয়ালি কী কী করতে এসেছি। তো তখন আমার কাছে আর্নিংয়ের মেজর প্রায়োরিটিটা নিজের শখ পূরণ করা নয়, আমার কাছে আর্নিংয়ের মেজর প্রায়োরিটিটা হয়ে দাঁড়ায় যে আমি এইরকম কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ করতে পারবো, তার জন্য ফিনান্সিয়াল অ্যামাউন্ট আমার হাতে দরকার। আমার সেলফ ডিপেন্ডেন্ট হওয়া এই কারণে দরকার যাতে আমি ইন্ডিভিজুয়ালি স্বাধীনভাবে আমার সোল পারপাসগুলো করতে পারি, আমাকে তার জন্য কারোর কাছে হাত পাততে না হয়। তার জন্য আমার আর্নিং দরকার। যেদিন আমার চাওয়াটা, মানে আমার ইচ্ছাটা এই জায়গায় এসে অ্যালাইন্ড হয়, আমার সোল পারপাসের সাথে অ্যালাইন্ড হয়, তারপরেই ম্যাজিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আউট অফ নো হোয়ার আমারই টাউনে এটা বেশ ফেমাস 50 বছরের পুরনো একটা হাই স্কুল আছে, সেইখানে ড্রয়িং টিচারের ভ্যাকেন্সি বেরোয়। এবং সেই খবরটা আউট অফ নো হোয়ার আমি একজনের কাছ থেকে পাই, এবং আমার রিলেটিভ, এবং সেও প্রচণ্ড ভালোবাসে আমার আঁকা এবং আমার এইসব কাজ। সে জানে যে আমি নিজে টিউশন পড়াই এবং নিজের একটা আঁকার স্কুল খুলছি বা খোলার চেষ্টা করছি। সে আমাকে খবর দেয় যে একটা স্কুলের ড্রয়িং টিচারের পোস্ট বেরিয়েছে, ইউ ক্যান অ্যাপ্লাই। তো আমি সেখানে গিয়ে কথা বলি, আমার যোগ্যতা যেটা লাগবে, ড্রয়িংয়ের ডিপ্লোমা সার্টিফিকেটস আমার কাছে ছিল, সেসব কিছু দেখে, আমার কাজ দেখে ইমপ্রেস হয়ে আমি চাকরিটা পেয়ে যাই, টিচারের চাকরি, ড্রয়িং টিচারের চাকরি হাই স্কুলে, পার্মানেন্ট জব। ওকে, অ্যান্ড আস্তে আস্তে এটা শুধু ড্রয়িং টিচার না, বাকি অনেক সাবজেক্ট পড়ানোরও, যেহেতু আমার অনেক সাবজেক্টেই কোর্স করা আছে, তো সব কিছুর বেসিসে আমি নার্সারি, কেজি সেকশন অ্যান্ড প্রাইমারি সেকশনও আরও অনেক সাবজেক্টে পড়ানোরও অপরচুনিটি পাই। তো আই গট মাই জব। তো আমি কখন চাকরি পেলাম? যখন আমি চাকরির পেছনে চেস করলাম না, যখন আমি ফোকাস করলাম আমার প্রেজেন্টে, আমার স্কিল ডেভেলপমেন্টের ওপরে, যখন আমি ফোকাস করলাম আমার সোল পারপাসের প্রতি ক্লিয়ার, অনেস্ট থেকে, ওকে, তখন আমাকে আর চাকরি খুঁজতে যেতে হলো না, চাকরি আমাকে খুঁজে নিল। সো দিস ইজ দ্য ডিভাইন টাইমিং। আমাকে এই জায়গায় আসতে হলো, আমার এনার্জিটাকে সেই জায়গায় শিফট করা হলো ফার্স্টে, যে আমি আমার এই চাকরিটার মর্মটা বুঝি, শুধুমাত্র নিজের আনন্দের জন্য, আহ্লাদ শখ পূরণ করার জন্য আর্নিং নয়, আমার সোল পারপাসের জন্য আমার সেলফ ডিপেন্ডেন্ট হওয়া প্রয়োজন। এই জায়গাতে আসার পরে আমি চাকরিটা পাই। তো দিস ইজ দ্য ডিভাইন টাইমিং। যখন আমরা খুঁজে বেড়াবো আমরা পাবো না, যখন আমরা চেস করবো সেটার পেছনে আমরা পাবো না। আমাদেরকে রাইট নাও যেটা আছে, আমাদের নিজের ওপর কাজ করে যেতে হবে, নিজের ওপর নিজের স্কিল ডেভেলপমেন্ট করে যেতে হবে, ইনার ওয়ার্ক করে যেতে হবে, অ্যান্ড নিজের ম্যানিফেস্টেশন ক্লিয়ার রাখতে হবে ইউনিভার্সের প্রতি। ইউনিভার্স তারপর নিজের হাতে করে এসে তোমাকে তোমার জিনিসটা সাজিয়ে দেবে। মানে লাইফে কখন টুইন ফ্লেম আসবে, কখন রিইউনিয়ন হবে, কখন বিয়ে হবে, কখন বাচ্চা হবে, এসব কিছু অলরেডি প্রি প্ল্যান করাই আছে।
আর সব কিছু আমাদের জীবনে, টুইন ফ্লেমের জীবনে ডিভাইন টাইমিংই হবে। এবার কথা হচ্ছে যে ডিলে কেন হয়, যেটা আমি বললাম, ডিলে ইউনিভার্স করে না, আমরা নিজেরাই করি, আমরাই অ্যালাইন থাকি না এনার্জিতে, যেটা আমরা চাইছি সেটার সাথে। আর সেকেন্ড হচ্ছে প্রথম থেকে আমাদের পেন্ডিং কার্মা ক্লিয়ার করতে হয়। আমরা অন্যদের মতো অন্যকে ঠকিয়ে, কষ্ট দিয়ে বা স্বার্থ পূরণ করে সাকসেসফুল হতে পারবো না। ইউনিভার্স ইনস্ট্যান্ট পে ব্যাক করে দেয় আমাদেরকে কার্মায়। টুইন ফ্লেমকে কোনো দিন কর্মর বোঝা মানে ঋণ আনতে দেয় না ইউনিভার্স। সবসময় চায় যে আগের জন্মে, পাস্ট লাইফের যত কর্ম সে করে এসেছে সেগুলোকে ক্লিয়ার করিয়ে তারপরে তার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়। তো এই প্রসেসটা খুব ফাস্ট হয়। এই কারণেই বারবার প্রতি ক্ষেত্রেই টুইন ফ্লেমরা প্রথম থেকেই খুব সাফার করে, স্ট্রাগল করে, কারণ খুব ফাস্ট তাকে তার কর্মাগুলো ক্লিয়ার করতে হয়। এই জন্মে আর নতুন করে কোনো কর্মা ঋণ জমানোর নেই অ্যাকচুয়ালি, যা ছিল সব ক্লিয়ার করার। আমরা যদি ছোট্টখাটো কোনো ভুল কর্মা মানে এমন কর্মা করে দিই যেটা আমরা নিজেরাই অ্যাকসেপ্ট করতে পারবো না, লাইক হচ্ছে সাপোজ কোনো রিলেশনশিপে আমরা কোনো মানুষকে ঘোস্ট করে দিলাম, ঠিক নেক্সট কোনো রিলেশনশিপ হবে যেখানে যে মানুষটা আসবে সে আমাদের একইভাবে ঘোস্ট করে দেবে, ইনস্ট্যান্ট কর্মা পে ব্যাক। এটা কোনো যারা এরকম আছে যারা অনেক দিন ধরে অনেকের সাথে খারাপ করছে কিছু হচ্ছে না, বিকজ তারা এতটাই এখন কর্মার বোঝা বাড়াচ্ছে যে তার এখন অনেকগুলো লাইফ টাইমে আসা বাকি আছে এইসব কর্মাগুলো ক্লিয়ার করার জন্য। কিন্তু টুইন ফ্লেমের এইটাই লাস্ট লাইফ টাইম, যাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়েছে তাদের এটাই লাস্ট লাইফ লাইন হতে পারে লাইফ। তো তারা ওই কর্মা ক্লিয়ার করার জন্য নেক্সট লাইফে আসতে হয় না, ঠিক আছে? সেই কারণেই এত ফাস্ট হয় পে ব্যাকগুলো। সেই কারণেই আমরা এমন কোনো কর্মা ক্লিয়ার করব না যেটাকে পে ব্যাক যখন আমাকে ইউনিভার্স দেবে তো আমি সেটা নিতেই পারবো না। আর এমনিতে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের পরে আমাদের কনসাসনেস এতটাই হাই হয়ে যায় যে আমরা যখন তখন যা খুশি কর্মা ক্রিয়েট করিও না। অ্যাকচুয়ালি আমরা প্রচণ্ড কনসাস হয়ে যাই এই জায়গাতে। আমাদের কনসাসনেস মানে আমাদের ভাইব্রেশন হাই হয়, কনসাসনেস হাই হয়, লো এনার্জির কর্মা ক্রিয়েট করার মতো আমরা কোনো কাজ করিও না, এটা একটা ফ্যাক্ট। তো আই হোপ যে কিছুটা হলো আমি ডিভাইন টাইমিংয়ের ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারলাম। টুইন ফ্লেমের লাইফে ডিভাইন টাইমিংয়ের বাইরে কিচ্ছু হবে না। যতই হাত পা ছুড়ে নাও, যতই ডেসপারেটলি শর্টকাট তো এই লাইফে একদমই চেষ্টাও করো না, ইউনিভার্স সব বুঝতে পারে। ওকে, ইউনিভার্সকে ফাঁকি দেওয়া যাবে না। নিজের কাছে অনেস্ট থাকতে হবে, এই জার্নির প্রতি কমিটেড থাকতে হবে, ডিভাইনের কাছে অনেস্ট থাকতে হবে এবং ডিভাইন টাইমিংকে ট্রাস্ট করে যেতে হবে। সব কিছু খুব সুন্দরভাবে স্মুথলি হবে। ওকে, তো ঠিক আছে, দিস ওয়াজ দ্য পয়েন্ট। এবার নেক্সট পয়েন্টে যাওয়া যাক। এই পয়েন্টটা তো প্রচণ্ড ফেমাস এবং প্রচণ্ড বেসিক। এটা মানে আর কিছু মিলুক না মিলুক এই পয়েন্টটা তো মিলবেই, সেটা হচ্ছে এঞ্জেল নাম্বারস। টুইন ফ্লেম জার্নিতে আছি মানে অবশ্যই আমি এঞ্জেল নাম্বারস বা রিপিটিভ নাম্বারস দেখবো, মানে ইমেন্সলি দেখবো। লাইফের প্রতিটা ফেজে দেখব, প্রতিটা মুহূর্তে দেখব, যখন তখন দেখব। এবার হচ্ছে কথা যে এঞ্জেল নাম্বারসের ব্যাপারে লাইফের শুরু থেকে আমরা জানি না, কিচ্ছু জানি না, কিন্তু এঞ্জেল নাম্বারস আমরা তখন থেকেও হয়তো দেখতাম, কিন্তু আমরা অতটা পাত্তা দিতাম না। কিন্তু যে টাইম থেকে আমরা টুইন ফ্লেম আমাদের লাইফে আসার টাইম থাকে বা যে টাইম থেকে এবার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের টাইম স্টার্ট হয়, সেই টাইম থেকে এক্সেসিভলি আমরা এঞ্জেল নাম্বার দেখতে শুরু করে দিই, অ্যাজ ইফ ইউনিভার্স ইনস্ট্যান্ট এমার্জেন্সি কমিউনিকেট করার চেষ্টা করছে। প্রথম যেটা সমস্যা হয়, মানে সমস্যা বলতে যখন আমরা জানি না এঞ্জেল নাম্বারসের ব্যাপারে, বিকজ আমাদের তখনও কিছুই অ্যাওয়েকনিং স্টার্ট হয়নি, আমরা কিছু খোঁজা শুরু করিনি অ্যান্সার, তো অবশ্যই আমরা জানি না। তো ফার্স্টে যখন এরকম রিপিটিভ নাম্বার বারবার দেখি আমরা একটু অবাক হয়ে যাই যে কেন একই প্যাটার্নের নাম্বার সব জায়গায় দেখছি, মানে ঘড়িতেও দেখছি, ফোনের কোনো ভিডিওর ভিউজে দেখছি, কোনো গাড়ির নাম্বার প্লেট দেখছি, কোনো সাইনবোর্ডে দেখছি, একটাই নাম্বার সব জায়গায় দেখে যাচ্ছি, এত বেশি দেখছি, মানে এত রিপিটিভলি দেখছি। কোনো বিলে তো দেখছি, কোথাও খেতে গেছি রেস্টুরেন্টে বিলে দেখছি, তো মানে কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছি। তো আমাদের একটা ফার্স্ট কোয়েশ্চেন জাগে যে কেন এটা দেখছি, বা এই নাম্বারটা এতবার কি কাকতালীয়ভাবে এটা হয়, এটা ইনটিউশন হিট করে ফার্স্টে, কিন্তু আমরা সেটাকে মানতে চাই না, যেহেতু আমাদের নিজের উপর তো কোনো কাজ করি না, আমরা ডিস্টর্টেডই থাকি। শুধু এটা একটা হিন্ট থাকে ইউনিভার্সের যে তুমি এবার টুইন ফ্লেম জার্নির স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং প্রসেসে ঠুকছো, বা তোমার লাইফে টুইন ফ্লেম আসতে চলেছে, বিভিন্ন রকম বার্তা দেওয়ার থাকে ইউনিভার্সের। তো বেসিক্যালি এঞ্জেল নাম্বারটা কি,
এঞ্জেল নাম্বার হচ্ছে ইউনিভার্সের আমাদের সাথে কমিউনিকেট করা ল্যাঙ্গুয়েজ, কোড ল্যাঙ্গুয়েজ। এই কোড ল্যাঙ্গুয়েজ দিয়ে ইউনিভার্স আমাদেরকে সারাক্ষণ গাইড করতে থাকে। ইউনিভার্স তো আর মানুষের মতো এসে কথা বলতে পারে না, তো ইউনিভার্স আমাদের সাথে কনস্ট্যান্টলি কন্টিনিউয়াসলি কমিউনিকেট করে যে আমার এই সময় কী করা উচিত, কী করা উচিত না, আমার এই সময় কী মিস্টেক হচ্ছে, সেখান থেকে আমাকে কীভাবে বেরোতে হবে, এসব গাইডেন্স ইউনিভার্স দিতে থাকে কীভাবে, এই কোড ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে, এই এঞ্জেল নাম্বারসগুলো দিয়ে। এবং প্রতিটা এঞ্জেল নাম্বারসের আলাদা আলাদা বৈশিষ্ট্য, মানে এবং গুরুত্ব আছে, যেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও বানানোর কথা। মানে এতটাই ডিপ একটা কনসেপ্ট এটা। তো টুইন ফ্লেম জার্নিতে খুব কমন এঞ্জেল নাম্বার যেটা আমরা সবাই শুনি 1111, রাইট? এবং মোটামুটি প্রায় সব এঞ্জেল নাম্বারসই আমরা এক একটা ফেজে এসে দেখতে পাই। এক এক সময় এক একটা এঞ্জেল নাম্বারস খুব ইন্টেন্সলি দেখি, এরকমও হয়। তো অনেকের লাইফে অনেক রকম অভিজ্ঞতা আছে এবং এটা আমরা লাইফ টাইম দেখেই যাব। যেটা হয় যে প্রথম দিকে যখন আমরা নতুন নতুন জানতে পারি যে এগুলো হয়, ইউনিভার্স এভাবে কমিউনিকেট করো, তো আমরা খুব এক্সাইটেড হয়ে যাই এগুলো নিয়ে, যে ওয়াও আমি এঞ্জেল নাম্বারস দেখছি, 1111 দেখছি, তাহলে মনে হয় টুইন ফ্লেমের সাথে রিউনিয়ন হয়ে যাবে। এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? যত আমরা সময়ের সাথে এগোবো আমরা বুঝতে পারবো যে এইগুলো আমরা দেখতেই থাকবো, এবং সেই সময় এটা দেখে আমরা জাস্ট একটা জায়গায় কনসিয়াস হয়ে যাবো যে আচ্ছা ইউনিভার্স আমাকে এটা বলতে চাইছে এই সময়, আর কিছু না। এগুলো আমাদেরকে এক্সাইটেড করবে না, এগুলো আমাদের লাইফে, ডেইলি রুটিনে, আমাদের হ্যাবিচুয়াল লাইফে আমরা ইউজ টু হয়ে যাব। তো এঞ্জেল নাম্বারস একটা প্রচণ্ড বেসিক। টুইন ফ্লেম জার্নিতে আছি তো অবশ্যই আমি এঞ্জেল নাম্বার দেখবই দেখব। অলরাইট, ওকে, তো চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক। আর হ্যাঁ, আরেকটা কথা, এঞ্জেল নাম্বারস নিয়ে যদি ডিটেলস ডিসকাশন চাও বা পার্টিকুলার কোনো এঞ্জেল নাম্বার নিয়ে জানতে চাও, সব কিছু আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি আলাদা ভিডিও এগুলোর উপরে বানাবো, খুব ভালো করে বুঝিয়ে দেবো। প্রতিটা এঞ্জেল নাম্বারসের আলাদা আলাদা গুরুত্ব আছে। আমার নিজেরও যদি কখনো মনে হয় কোনো এঞ্জেল নাম্বার নিয়ে ডিসকাস করার, অবশ্যই করবো। তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ওকে? নেক্সট পয়েন্ট ইজ, এটা আগের পয়েন্টের সাথে কানেক্টেড, আর এটা এর পরের পয়েন্টের সাথেও কানেক্টেড। সেটা হচ্ছে যে সাইন্স, সিম্বলস, ভিজুয়ালস অ্যান্ড ড্রিমস। টুইন ফ্লেমদের সাথে ইউনিভার্স অনেক রকম ল্যাঙ্গুয়েজে কথা বলে, তার মধ্যে অন্যতম হচ্ছে এঞ্জেল নাম্বারস। এছাড়াও অনেক রকম সাইন্স, সিম্বলস, ভিজুয়ালস অ্যান্ড ড্রিমস, এইসবের মাধ্যমেও ইউনিভার্স বারবার টুইন ফ্লেমকে গাইডেন্স দিতে থাকে। ইভেন ইন ফিউচার কি আসতে চলেছে সেটাও সামটাইমস জানিয়ে দেয়। ইভেন টুইন ফ্লেমের বিহাইন্ড দ্য ব্যাক, তার আড়ালে বা তার পেছনে কি হচ্ছে না হচ্ছে, কি ঘটছে না ঘটছে, এরকমও ওয়ার্নিং বা পজিটিভ সাইন্স সব কিছুই ইউনিভার্স এই ভিজুয়ালস বা ড্রিমস বা বিভিন্ন সাইন্স বা সিম্বলসের মাধ্যমে দিয়ে দেয়। কীরকম, যেমন আমার লাইফে আমি সব থেকে বেশি গাইডেন্স পাই ড্রিমস থেকে। ওকে, আমি প্রচুর সিগনিফিক্যান্ট ড্রিমস দেখি এবং খুব ক্লিয়ার, অ্যাজ ইফ আমার সামনে জিনিসটা ঘটেছে। অ্যান্ড মিরাকুলাসলি অনেকবারই এটা হয়েছে যে যেটা আমি ড্রিমে দেখেছি তার কিছুদিন পরে বাস্তবে সেই ঘটনাটা ঘটেছে, আউট অফ নো ওয়্যার, রাইট? ইভেন কোনো মানুষ আমার সাথে বাস্তবে, মানে আমার ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমার সাথে খুব ভালো ব্যবহার করে, যার সাথে আমার কোনোদিন কোনো ঝগড়া, ডাউটস কিচ্ছু হয়নি। আমিও হয়তো তাকে ভেবে নিয়েছি যে সে আমার বিশ্বস্ত বন্ধু বা বিশ্বস্ত মানুষের মধ্যে পড়ে, বাট সেই মানুষ আমাকে অ্যাকচুয়ালি আমার শুভাকাঙ্ক্ষী সে নয়, সে যে আমার ক্ষতি চাইছে সেটাও, সেই ওয়ার্নিংটাও আমি পেয়েছি ড্রিমসে। মানে যে আমার সাথে সবসময় হেসে কথা বলছে, ভালো ব্যবহার করছে, সেই মানুষটাকেই আমি আমার স্বপ্নে দেখছি যে সে আমার কোনো ক্ষতি করছে বা তার আসল রূপটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এরকম হয়েছে যে আমি ঘুম ভেঙে যাওয়ার পরে নিজেকে অ্যাকসেপ্টই করাইনি যে এগুলো আমারই হয়তো কোনো ইনসিকিউরিটি, বা আমি হয়তো তাকে ভুল বুঝছি, আমার ইনসিকিউরিটিটাই হয়তো একটা ড্রিম ভিশনে এসে আমাকে এরকমভাবে ভয় দেখিয়েছে, এই মানুষটার সম্বন্ধে মিসগাইড করেছে। বাট দ্য ফ্যাক্ট ইজ, তার মানে ইনস্ট্যান্ট, তার কিছুদিন পরেই
এমন একটা কিছু ঘটনা ঘটে বা এমন একটা কিছু আমার চোখের সামনে রিভিল হয়, মানে ক্ল্যারিটি এসে যায় যে অ্যাকচুয়ালি সেই মানুষটা আমাকে গতানুগতিক অনেক দিন ধরে আমার পিছনে আমাকে ঠকিয়েই যাচ্ছিল বা আমার ক্ষতিই চাইছিল। সো এইরকম এক্সাম্পলস। আর তাছাড়াও সায়েন্স অ্যান্ড সিম্বলস যেগুলো, তার মধ্যে আরও খুব ডিভাইন ড্রিমসও আছে। ইভেন মেডিটেশনের সময় অনেক রকম ভিজুয়াল আসে, হঠাৎ করে কোনো একটা ওয়ার্ড কানে ভেসে ওঠে, ঠিক আছে, হঠাৎ করে একটা ওয়ার্ড মনে হয় কেউ কানে এসে বলে গেল, অ্যান্ড এটা নিয়ে আমরা ডিটেলসে ডিকোড করার চেষ্টা করি। আমি তো করি, কারণ আমি কোনো কিছুই ফেলে দিই না। আমি জানি ইউনিভার্স এই সমস্ত কিছু দিয়েই কমিউনিকেট করে, এবং কোনো কিছুই কাকতালীয় না বা কোনো কিছু এমনি এমনি হয় না, সব কিছুর পেছনেই কিছু না কিছু কারণ থাকে। তো অবজার্ভ করা উচিত সমস্ত কিছু, ছোটো ছোটো জিনিস নোটিস করা উচিত আমাদের টুইন ফ্লেমদের। অ্যান্ড সিম্বল কি, এইগুলো অনেক অন্য টুইন ফ্লেম চ্যানেলেও হয়তো বলবে। ফিদার্স দেখা অনেক, আমি তো এমনভাবে ফিদার্স দেখি, মানে পাখি, যদি বলি যে বাড়িতে পাখি আসে, ঠিক আছে, পাখি তো বাইরে ঘোরে, পাখি কি আমাদের বেডরুমের ভেতরে ঢুকে পড়ে বা বেডরুমের ভেতরে ঘুরে বেড়ায় না তো। বাট আমি যখন ফিদার দেখা স্টার্ট করি, আমার বিছানায়, আমার বেডরুমে, আমার এমন ঘর যে ঘরটা সবসময় বন্ধই থাকে, উইন্ডোজ খুব একটা খোলা হয় না, সেই ঘরের ভেতরেও ফিদার পরে থাকতে দেখেছি আমি। হোয়াইট ফিদার্স, গোল্ডেন ফিদার্স, এরকমও ফিদার যেটা হচ্ছে গোল্ডেন এর সাথে বাই কালার। এটা কি ধরনের পাখির ফিদার আমি জানি না, আমি কখনো ডিসকভারি করতে পারিনি। বাট আমার একটা স্বভাব ছিল, আমি যখন থেকে ফিদার্স দেখা স্টার্ট করেছি, ফিদার্সগুলোকে আমি কালেক্ট করে আমার যে জার্নাল, সেই জার্নালে আমি রেখে দিয়েছি। তো এইরকম আর কি। তাছাড়াও পেয়ার্সে বার্ডস দেখা, কাপলসকে দেখা, ভালোবাসার ভিডিও দেখা, বারবার অ্যালগোরিদম দেখাচ্ছে একই রকম টাইপের কিছু সিম্বলস, লাইক অ্যালগোরিদম মিনস ফোন তো আমরা সবাই ইউজ করি, আমাদের ফেসবুক বা ইনস্টা এইসবে বা ইউটিউবে আমরা সার্চ হয়তো করছি না সেই জিনিসটা, বা সেটার ব্যাপারে জানিও না যেরকম কিছু হয়, বাট হঠাৎ করে এই জিনিসটা খুব বেশি আসতে শুরু করেছে আউট অফ নো হোয়ার। যেমন মহাদেবের ভিডিও হঠাৎ করে খুব বেশি আসছে, মহাদেবের ত্রিশূল দেখছি বিভিন্ন জায়গায়, বা ফায়ার দেখছি অনেক বেশি, ঠিক আছে, ওয়াটার দেখছি অনেক বেশি, বৃষ্টি দেখছি অনেক বেশি। এগুলো সব কিন্তু সিগনিফিক্যান্ট মিনিং আছে। তো আমাদের কাজ হচ্ছে, আমরা যে সিচুয়েশনে যে জিনিসটা দেখছি, আমাদের সবারই তো জার্নি এক না, তো আমাদের এক একটা সিচুয়েশন যাচ্ছে, এক একটা ফেজ যাচ্ছে, আমি জানি আমি এই মোমেন্টটা কোন সিচুয়েশন দিয়ে যাচ্ছি, বা আমি কি ভাবছি। তো যেটা আমি ভাবছি বা আমি যে সিচুয়েশনটা দিয়ে যাচ্ছি, সেই সময় আমার সামনে যে জিনিসটা সাইন দিচ্ছে ইউনিভার্স, আমি রিলেট করে ভালো করে ডিপলি বোঝার চেষ্টা করব যে এটার সাথে এটার কানেকশানটা কোথায়, আমার এখন যে এনার্জিতে আমি আছি তার সাথে এই সিম্বলটা যেটা ইউনিভার্স বারবার দিচ্ছে তার কানেকশানটা কোথায়। যেমন ফায়ার সিগনিফাই করে পিউরিফিকেশনকে স্পিরিচুয়ালি। তো এটা হতে পারে যে তোমার সোল পিউরিফাইড হচ্ছে বলে তুমি এত বেশি ফায়ারকে দেখছো, ঠিক আছে, বা তোমার সোলের পিউরিফিকেশন প্রয়োজন, সেই কারণেও হতে পারে। ওয়াটার যদি আমি বারবার দেখি, বৃষ্টি বা রেন আমি বারবার দেখছি, তো রেন সিগনিফাই করে হিলিংকে, ঠিক আছে। তো মেবি দ্য ইউনিভার্স ইজ গাইডিং ইউ টু হিল ইউর সেলফ, বা তোমাকে বলা হচ্ছে যে আগে হিলিংটা তোমার কমপ্লিট হোক, তারপরেই তুমি নেক্সট কোনো অ্যাকশন নেবে। তো এইরকম ধরনের সাইন সিম্বলস কন্টিনিউয়াসলি ইউনিভার্স আমাদের লাইফে দেখাতে থাকে। অনেক সময় নিউবর্ন বেবি দেখা হয় খুব বেশি, অ্যালগোরিদম হঠাৎ করে খুব নিউবর্ন বেবি দেখাচ্ছে, ইভেন ফ্যামিলিতেও অনেক নিউবর্ন বেবি আসছে। এটা মানে কি, নিউবর্ন মানে হচ্ছে তোমার হতে পারে তোমার ওল্ড সেলফ থেকে তোমার নিউ ভার্সন বা নিউ সেলফে তুমি ট্রান্সফর্ম হচ্ছ, এইরকম ধরনের ফেজ দিয়ে হয়তো তুমি যাচ্ছ। তো এইভাবে আর কি সমস্ত কিছু দিয়েই ইউনিভার্স তোমাকে কিন্তু গাইড করতে থাকবে। আর ফিদার নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। ফিদার্সের এক একটা কালার এক একটা সিগনিফিক্যান্ট আলোচনা আছে।
সেটা নিয়ে নেক্সট কোনো ভিডিওতে বলবো, এখানে অনেক বড় হয়ে যাবে। তো আই গেস আমি বোঝাতে পারলাম যে সাইন, সিম্বলস, ড্রিমস, আমি যেমন ড্রিমসে ভগবানও অনেক বেশি দেখেছি আফটার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের আগে কিন্তু আমি খুব ভয় পেয়ে যাওয়ার মতো ভিজুয়ালস বেশি দেখতাম। অ্যাওয়েকনিংয়ের পরে মানে ওগুলো আমার ইনার সাপ্রেস থাকা নেগেটিভিটি ছিল, আমি পরে বুঝেছি। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের পরে যখন আমি হিলিং নিয়েছি, আমার ইনার ওয়ার্ক করে অনেকটা এগিয়েছি, তারপর আর কোনোদিনই আমি ভয়ের স্বপ্ন দেখিনি অ্যাকচুয়ালি। আমি সবসময় তারপর থেকে ম্যাক্সিমাম ভগবানের স্বপ্ন বেশি দেখেছি। আমার বাড়ির কুলদেবী আছে, মা পার্বতী, মা সিংহবাহিনী, তাকে সামটাইমস আমি দেখেছি আমার সাথে কথা বলতে, কোনো একটা খুব খুব ক্লিয়ার কমিউনিকেশন করতে, জাস্ট ওয়ান লাইন বলতে বা ওয়ান সেন্টেন্স বলে একটা কিছু হিন্ট দিয়ে যেতে। আমি মহাদেবকেও দেখেছি, ওকে, তো আমি কাল ভৈরবকেও দেখেছি। তো এই রকম আর কি, আমি গণেশজিকেও দেখেছি। তো দিস কাইন্ড অফ ড্রিমস দিয়ে কিন্তু ডিভাইন তোমার সাথে কানেক্ট করতে পারে প্রায়ই। অলরাইট, তো এবার সবার লাইফে বিভিন্ন রকম হয়। আমি ড্রিমস বেশি দেখেছি, তোমরা অন্য কিছু বেশি দেখতে পারো। আমাকে কমেন্টে জানিও এরকম কে কী দেখো, তাহলে আমিও জিনিসগুলো নিয়ে আরও ডিটেলসে জানতেও পারবো এবং হয়তো তোমাদের গাইডও করতে পারবো, ডিকোড করতে পারবো কিছু। ওকে, তো প্লিজ কমেন্টে জানিও যে এরকম ধরনের সাইন্স, সিম্বলস তোমরা কি দেখতে পাও। অলরাইট, চলো যাই তাহলে নেক্সট পয়েন্টে। ইনটিউশন, এটা হচ্ছে প্রপারলি একটা টুইন ফ্লেমের অন্যতম মেইন ইম্পর্ট্যান্ট সত্তার মধ্যে পড়ে। মানে অন্য কিছু থাক না থাক, এটা থাকবে। ইনটিউশনটা কিন্তু তার জন্ম থেকেই তার ইনটিউশন প্রচণ্ড স্ট্রং হয়, বিশেষ করে ডিভাইন ফেমিনিনের মধ্যে। ডিভাইন ম্যাসকুলিনের মধ্যেও সেটা থাকে, কিন্তু তারা যেহেতু 3Dর সাথে ডিল করে বেশি, স্পিরিচুয়ালি ইভলভ তারা কম হয়, সেই জন্য তারা এটাকে বুঝতে পারে না। কিন্তু ডিভাইন ফেমিনিন ইনটিউশন বুঝতেও পারে। ফার্স্ট তো ডিভাইন ফেমিনিনের ইনটিউশন অনেক বেশি স্ট্রং, দেন হচ্ছে তারা ইনটিউশন বুঝতেও পারে এবং পরবর্তীকালে ইনটিউশনকে নিজের কন্ট্রোলে রেখে সে সেটাকে অ্যাপ্লাই করে বিভিন্ন কাজেও লাগাতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রফেশনালি অনেক ডিভাইন ফেমিনিন বা অনেক টুইন ফ্লেম ট্যারো রিডার হয়, অ্যাস্ট্রোলজার হয়, রেকি হিলার হয়, হলিস্টিক কোচ হয়। তাদের সবারই কিন্তু বেসিক যে ফ্লেমটা, এই সমস্ত কিছুর পেছনে যে অ্যাকচুয়াল সোর্স অফ এনার্জিটা, সেইটা হচ্ছে তার ইনটিউশন, তার গাইডেড ইনটিউশন। এটা তার ইনার গাইডেন্স। ইনটিউশনকেই আমরা বলে থাকি যে পরমাত্মা আমাদের সাথে যে কনভারসেশন করছে, ডিভাইন যে আমাদের সাথে কনভারসেশন করছে, আমাদেরকে গাইডেন্স দিচ্ছে, সেই কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আমাদের ইনটিউশন। ওটাই আমাদের ডিভাইন ল্যাঙ্গুয়েজ। ওকে, তো কোনো সময়ই আমার ইনটিউশনকে আমি আন্ডার এস্টিমেট করবো না, আমার ইনটিউশনকে আমি বিলিভ করব। আমি একটা জিনিস নিজেকে জোর করে বোঝাচ্ছি না ঠিক ঠিক ঠিক, কিন্তু আমার ইনটিউশন ভেতর থেকে একটা আওয়াজ আসছে যে না এটা ঠিক না ঠিক না, তো অবশ্যই আমি ওটাকে সিরিয়াসলি নেব, শুনবো আমার ইনটিউশনকে। এই যে আমি আমার আগের পয়েন্টে বললাম যে আমার আগের পয়েন্টের সাথে এই পয়েন্টের কানেকশন আছে, মানে হচ্ছে ভিজুয়ালস, ড্রিমস, এইসবের সাথে ইনটিউশনের কানেকশন আছে অবশ্যই। এই যে গাইডেন্সগুলো আসে, ডিভাইন যে গাইডেন্সগুলো আমাদের দিচ্ছে ইনটিউশন দিয়ে, ভিজুয়ালস দিয়ে, এগুলো কিন্তু ইনটিউশন হাই থাকার জন্যই হয়। যত আমাদের ইনটিউশন বেশি হাই হবে তত বেশি এটা অনেকটা থার্ড আই খুলে যাওয়ার মতো ব্যাপারটা, আমরা অনেক কিছু দেখতে পাবো, বিহাইন্ড দ্য সিন অনেক কিছু দেখতে পাবো, ফিউচারের ইনস্ট্যান্ট ফিউচারের অনেক কিছু দেখতে পাবো। এই ইনটিউশনটা হচ্ছে সব থেকে বড় সুপার পাওয়ার একজন টুইন ফ্লেমের। যদি বলি যে একটা টুইন ফ্লেম, একটা ডিভাইন ফেমিনিনের সব থেকে বড় সুপার পাওয়ার কি, তো আমি বলবো ইনটিউশন পাওয়ার। এই যে আমরা সবসময় শুনি, এই জিনিসগুলো হয়তো শুনেছি যে অনেক সাধু, অনেক যোগী যাদের অনেক সুপার পাওয়ার আছে, মানে আমি ভণ্ডদের কথা বলছি না, আমি রিয়েল সাধু যারা, তাদের কথা বলছি, যারা হয়তো সমাজে সবার সামনে আসেও না, যারা হয়তো হিমালয়া বা এই ধরনের কোনো হিডেন প্লেসে যেখানে গিয়ে তারা সাধনা করছে, এরকম শোনা যায় যে তাদের মধ্যে সুপার পাওয়ার অনেক বেশি, তারা অনেক কিছু চমৎকার করে। তার মধ্যে অন্যতম ভবিষ্যৎ বুঝতে পারে বা বলে দিতে পারে। তো
এগুলো কিছুই মিথ্যাচার না। অ্যাকচুয়ালি তারা তাদের ইনটিউশনটাকে খুব ভালোভাবে ঘষা মাজা করে, এবং ইনটিউশনটাকে যাতে আরও বেশি কাজে লাগাতে পারে তার পেছনে তারা কাজ করে। তাদের সুপার পাওয়ার ওটাই, এই ইনটিউশন পাওয়ারটাই হচ্ছে বেস পাওয়ার। এটাই আমাদেরকে অনেক কিছু দিক থেকে সুপার পাওয়ার দেয়। যাদের মধ্যে ইনটিউশন পাওয়ার নর্মালি বেশি, তারাই হয় স্পিরিচুয়াল মানুষ এবং স্পিরিচুয়ালি ইভলভড মানুষ, ঠিক আছে। অ্যাভারেজ মানুষের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার বেশি থাকে না, কারণ তাদের 3D লেয়ার্স অনেক বেশি থাকে। তাই যে কেউ চাইলেই, এখন এই সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে সবাই স্পিরিচুয়াল, সবাই দেখায় যে আমি ভীষণ স্পিরিচুয়াল, আমি ভীষণ আধ্যাত্মিক, কিন্তু ম্যাক্সিমামটাই ভুয়ো। অ্যাকচুয়ালি হয়তো 10 to 20% মানুষ স্পিরিচুয়াল মানুষ হয়, তার মধ্যে 10% মানুষ হয়তো টুইন ফ্লেম হয়, আর তার মধ্যে হয়তো কত বলবো 5% মানুষ হয় যারা ইভলভড হয় স্পিরিচুয়ালি, আর 0.2 থেকে 0.5%, 5-এও যাবো না, 0.2% মানুষ যারা সেই জায়গায় থাকে, আমি যে সাধুদের কথা বলছি সেই রকম মানুষ হয়তো 0.1 to 0.2%, বাকি সব ভুয়ো। ইভেন যদি তারা নিজের পরিচয়ও দেয় সাধু, স্পিরিচুয়াল গুরু, কিন্তু সবাই নয় অতটা ইভলভড, অনেকে ব্যবসাও করছে, ঠিক আছে। তো দিস ইজ দ্য ফ্যাক্ট। এবার হচ্ছে যে ইনটিউশন পাওয়ার বেশি থাকার কারণে এনার্জি রিড করার ক্ষমতা বেড়ে যায়। আমরা টুইন ফ্লেমরা যারা ইনটিউশনের উপর মানে আমাদের ইনার ওয়ার্ক অনেকটা করেছি, আমরা এনার্জি সেন্স করতে পারি। মানে একটা মানুষ যদি প্রচণ্ড সুইট জেস্চার করে, অচেনা মানুষ কেউ একটা সামনে এসে প্রচণ্ড সুইট জেস্চার করলো, এসে কথা বললো, প্রচণ্ড প্রশংসা করলো যে ওয়াও ইউ আর জাস্ট সো ট্যালেন্টেড, সো বিউটিফুল, আপনাকে দেখে আমি ইন্সপায়ার হই, তবুও সেই মানুষটার কথার পেছনে যে এনার্জিটা ট্রু পিওর এনার্জি কি না সেটা ধরে ফেলার, ইনস্ট্যান্টলি ধরে ফেলার বা বুঝে ফেলার ক্ষমতা একমাত্র, মার্ক মাই ওয়ার্ড, একমাত্র টুইন ফ্লেমদের মধ্যেই থাকে। টুইন ফ্লেমরা মানুষের বা যে কোনো স্পেসের, যে কোনো জায়গা, যে কোনো পরিবেশ, যে কোনো প্রাণীর এনার্জি রিড করতে পারে, এবং তার বেস পাওয়ারটা হচ্ছে ইনটিউশন পাওয়ার। অলরাইট, তো এটাই পয়েন্ট। ইনটিউশন পাওয়ার একটা টুইন ফ্লেম যে হবে তার সব থেকে স্ট্রং যদি কোনো পাওয়ার থাকে সেটা হচ্ছে ইনটিউশন পাওয়ার। ইনটিউশন পাওয়ার তার থাকবেই, যদি তার ইনটিউশন পাওয়ার হাই না হয় সে টুইন ফ্লেম হতেই পারে না। অলরাইট, ওকে, তাহলে এবার নেক্সট পয়েন্টে যাওয়া যাক। টুইন ফ্লেমরা না অনেক রকম ক্ষেত্রেই অনেক রকমভাবেই স্পিরিচুয়ালি গিফটেড হয়, তার মধ্যে ইনটিউশনটা তো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই। এছাড়াও টুইন ফ্লেমের মধ্যে ভীষণ ক্ষমতা থাকে, মানে অন্যান্য যে কোনো সোলের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়, অনেকটা একটা সূর্য যেরকম তেজস্বী হয় না সেই রকম পাওয়ারফুল একটা সোল হয়। টুইন ফ্লেমের লাইফে প্রচুর ডাউনফল আসে, মানে নর্মালি মানুষের লাইফে যেরকম ডাউনফল আসে তার থেকে অনেক বেশি টাইম ডাউনফল টুইন ফ্লেমকে ফেস করতে হয়, অনেক ছোট বয়স থেকে ফেস করতে হয়। ইভেন টুইন ফ্লেমকে অনেকবার ডার্ক নাইট অফ দ্য সোল ফেস দিয়ে যেতে হয়, যেটা অনেকটা এক্সট্রিম লেভেলের ডিপ্রেশন টাইপের একটা ফেজ, যেখানে যে কোনো মানুষ, অন্য কোনো মানুষ এই জিনিসটাকে সার্ভাইভ না করতে পারে, সুইসাইড করবেই করবে। এরকম সিচুয়েশনে নিয়ে এসে ইউনিভার্স তাকে ফেলে দেয় টুইন ফ্লেমকে, যেখানে যে কেউ, মানে যে কোনো নর্মাল মানুষ সুইসাইডকেই বেছে নেবে, কোনো অপশনই রাখে না। তাকে ডিপ্রেশনে ফেলে দেওয়া, তাকে সাফারিংয়ে এমনভাবে মানে ভাঙা হয় না, মানে হাতুড়িকে যেরকম পেটান, মানে আই মিন লোহাকে যেমন পেটানো হয় হাতুড়ি দিয়ে, ঠিক সেইভাবে তাকে প্রচণ্ড ভাঙা হয়, ভেঙে ভেঙে ভেঙে, মানে ততক্ষণ ভাঙা হয় যতক্ষণ না তাকে আর ভাঙার মতো কিছু থাকে, আসলে ততক্ষণ ভাঙা হয়। এই মুহূর্তে আসার পরে যে কোনো অ্যাভারেজ সোল সেই জায়গায় গিভ আপ করে দেবে, হয় সুইসাইড করবে, নয় কোনো খারাপ রাস্তায় যাবে। সে নিজেই ডিসাইড করে নেবে যে আমার সাথে এত খারাপ হচ্ছে, তো সার্ভাইভ করার জন্য আমিও খারাপেই পরিণত হব। এই যে একটা যুগ চলছে যেখানে সবাই সবার ক্ষতি করেই সার্ভাইভ করছে, তাহলে হয়তো কাইন্ডনেসের আর কোনো প্রয়োজন নেই, আমিও কাইন্ডনেসকে ছেড়ে একটা
ভিলেন বা একটা নেগেটিভ একটা ইভিল মনস্ক মানুষ হলে তবেই হয়তো আমি জীবনে উন্নতি করবো, এরকম অনেক রকম ট্র্যাপে তারা পা দেয়। এক্সেপ্ট কোনো টুইন ফ্লেম, তাকে যখন এইভাবে ভাঙা হয় যে তার আর ভাঙার মতো কিছু থাকেই না, ভাঙতে 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 সে যখন এসে সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলে, মানে ফিজিক্যালি ফার্স্টে, তারপরে মেন্টালি, তারপর স্পিরিচুয়াল ক্ষমতা, একটা মানুষ স্পিরিচুয়ালিও তাকে কিন্তু হার্ট করা হয়। তো সেই জায়গায় আসার পরে তার যখন মনে হয় যে আমি অস্তিত্বহীন, সেই যে শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া শেষ ছাইটা থেকে সে যে আবার উঠে দাঁড়াতে পারে এবং ঘুরে দাঁড়াতে পারে, সেইখানে একটা কোনো মানুষ তাকে হেল্প করতে আসে না। মার্ক মাই ওয়ার্ড, কোনো মানুষও না, নট ইভেন দেয়ার পেরেন্টস। এমন একটা সিচুয়েশান আসে যেখানে পেরেন্টস অবধি সাথ ছেড়ে দিতে চায় বা ছেড়ে দেয়, বা অদ্ভুতভাবে তাকে সবার চোখে দোষী করে দেওয়া হয়, এটা ইউনিভার্স করে। সেই জায়গায় আসার পর তার যেখানে মনে হয় আর কেউ বুঝুক না বুঝুক এই মানুষটা বুঝবে, এ থাকবে আমার সাথে, সেই মানুষটা অবধি মুখ ফিরিয়ে নেয়। ইভেন সেই সময়ে তার সবথেকে কোনো প্রিয় পোষ্য বা এরকম কেউ, তাকে হয়তো তার হয়তো ডেথ হয়ে গেল বা এরকম সিচুয়েশন আসে, মানে একটা জায়গা থেকে সে কোপ আপ করছে না তো করছে না, একটা ম্যাসিভ আবার তার উপরে তাকে দেওয়া হলো। তো এরকম সিচুয়েশনে এসেও নিজেকে নিজে তুলতে পারা, নিজেকে নিজের সেকেন্ড রিবার্থ করানোর ক্ষমতা একমাত্র টুইন ফ্লেমের থাকে। সেই কারণেই আমি ফিনিক্স বার্ডের এক্সাম্পলটা এখানে দিয়েছি। জাস্ট লাইক এ ফিনিক্স কোনোদিন পুরোপুরি ডিস্ট্রয় হয় না। ফিনিক্স তার ওল্ড সেলফটাকে শেষ করে দেওয়ার পরে সেই ছাই থেকে ফিনিক্সের আবার নতুন জন্ম হয়, ঠিক সেই জিনিসটাই হয় টুইন ফ্লেমের। দে আর সুপার হিউম্যান, অ্যাকচুয়ালি সুপার সোল। হয়তো বাস্তবে দেখে তাকে মনে হবে না, খুব সাধারণ আর 5টা মানুষের মতো সে বাঁচে, কিন্তু সে আসলেই সুপার হিউম্যান। এই ক্ষমতা একমাত্র করে টুইন ফ্লেমেরই আছে। ওর্স্ট থেকে ওর্স্ট দেখে নেওয়ার পরও সেইখান থেকে নিজেকে নিজেই হেল্প করে বের করে নিয়ে আসার দক্ষতা। যে কোনো মানুষ সেখানে ডিপ্রেশনের গুলি খাবে, নয় সাইকিয়াট্রিস্ট দেখাবে, নয় থেরাপিস্টের কাছে যাবে, আর যাই হবে, কেউ নিজেকে নিজে কাউন্সেলিং করতে পারবে না। কোনো মানুষ নিজেকে নিজে কাউন্সেলিং করতে পারবে যখন সে সব থেকে ডিপ্রেসড সিচুয়েশনে যাচ্ছে? একমাত্র টুইন ফ্লেমই পারবে। আউট অফ নো ওয়্যার ডিভাইন লাইটস তার ভেতর থেকে আসতে শুরু করবে, কারণ তার ভেতরে অলরেডি এগুলো উপস্থিত। সে এতদিন তাকিয়ে দেখতো না, যে মুহূর্তে সে নিজের ভেতরে তাকিয়ে দেখা শুরু করবে, সে ভেতর থেকে গাইডেন্স পাওয়া শুরু করবে। এই ক্ষমতাটা একমাত্র একজন ডিভাইন সোলেরই আছে এবং একটা টুইন ফ্লেমেরই আছে। ওকে, তো সমস্ত অনেক কিছুর দিক থেকে টুইন ফ্লেমটা স্পিরিচুয়ালি গিফটেড হয়। এবার প্রশ্ন হচ্ছে যে কেন তাকে এই সিচুয়েশন দিয়ে যেতে হয়, বা কেন হয় এত ডিফিকাল্ট, এত সাফারিং, এত কষ্ট দিয়ে কেন যেতে হয় টুইন ফ্লেমকে? কারণ ইন ফিউচার গিয়ে তাকে অনেক কিছু রেসপন্সিবিলিটি নিতে হয়। তাকে অ্যাকচুয়ালি এই টাইমটাতে তৈরি করা হয়, তাকে তৈরি করা হয় যাতে সে ইন ফিউচার গিয়ে এরকম অনেক হেল্পলেস মানুষের এবং প্রাণীর বা সোলের গাইড হতে পারে, তাদেরকে সেই জায়গা থেকে বের করে আনতে পারে, সেই সমস্ত সিচুয়েশন থেকে বের করে আনতে পারে, হিল করতে পারে। ওকে, তো এই সুপার পাওয়ারগুলো শুধুমাত্র এই কারণে না যে তাকে স্পেশাল মনে করে ভগবান, তাকে স্পেশাল মনে করে বলেই তাকে স্পেশাল রেসপন্সিবিলিটিও দেওয়া হয়েছে। তাকে যে দায়িত্ব নিতে হবে সেটা সেলফলেস। টুইন ফ্লেম কখনো অন্য আর 5টা মানুষের মতো জীবন কাটাতে পারবে না। টুইন ফ্লেম যদি ভেবে থাকে যে আমি টুইন ফ্লেম তো কী হয়েছে, আমি আমার পছন্দের মতো একটা মানুষের সাথে বা আর 5টা মানুষের মতো যেরকম সাধারণ জীবন হয়, একটা ফ্যামিলি পার্সন হয়ে আমার বাবার ছোটো সংসার, ছোটো জগৎ নিয়ে আমি আমার মতো থাকলাম, কারোর সাথে পাছেও থাকলাম না, দুনিয়ায় কী হচ্ছে আমার দেখার দরকার নেই, আমি বাবা নিজের ফ্যামিলি নিয়ে ভালো থাকি, নিজের ফ্যামিলির খেয়াল রাখি, সবাই যেটা করে আমি ওটা করি, সবার মতোই আমি আমার জীবনটাকে চয়েস করি। তো কী হয়েছে, এটা তো আমার চয়েস, করতেই পারি, তো কী হয়েছে যে আমি টুইন ফ্লেম। তো মার্ক মাই ওয়ার্ড, এই তোমার রিলিউশনটা কিছু দিনের জন্য থাকবে, তারপর ইউনিভার্স তোমার ওই সাজানো তাসের ঘরটাকে এমন সুন্দর করে ভাঙবে যে তুমি এই পরিস্থিতিতে আসতে এবং এই রিয়েলাইজেশনে আসতে বাধ্য হবে যে অ্যাকচুয়ালি তো আমি এসব করতে আসিনি, অ্যাকচুয়ালি তো আমার অনেক দায়িত্ব আছে। হবেই এটা। আর যদি এটা না হয়, তুমি বলো যে না কই আমার তো একটা সুন্দর জীবন কাটছে, আমি তো একদম একটা ন্যাচারাল সিম্পল লাইফ কাটাচ্ছি এবং খুব ভালো কাটাচ্ছি, কোনো তো প্রবলেম নেই, তাহলে হয়তো তুমি টুইন ফ্লেম জার্নিতে নেই। মেবি তুমি কোনো অন্য স্পিরিচুয়াল জার্নিতে আছো, বাট ইউ আর নট এ টুইন ফ্লেম। এখানে আমি ট্রু সায়েন্স বলছি, 100% রিলেটেবল, ঠিক আছে? এর বাইরে এরকম বা ওরকম কিছুই না।
আমি এটা কোনো মতেই বলবো না যে তুমি একটা সিম্পল লাইফ আর 5টা মানুষের মতো কাটাচ্ছ অথচ তুমি টুইন ফ্লেম। ইম্পসিবল। টুইন ফ্লেম আর 5টা মানুষের মতো জীবন কাটাতে পারবে না। টুইন ফ্লেমকে নিজের জীবনে অনেক মানুষের দায়িত্ব নিতে হবে, এটা ইউনিভার্স নেওয়াবেই। ইভেন আমি নিজে এরকম ছিলাম, আমার নিজের এরকম ছোট্ট স্বপ্ন ছিল, মানে আমি নিজে ভাবতাম যে আমার কি দরকার, আমি মানুষের সাথে পাশে এত ভেবে কি করব, দুনিয়ায় কি হচ্ছে ভেবে কি করব, আমার নিজের একটা জগৎ হবে, ছোট সংসার হবে, যেখানে আমি আমার প্রিয় মানুষ আর কিছু ফ্যামিলির মানুষ নিয়ে, আমি খুব ফ্যামিলি পার্সন আর কি, তো তাদেরকে নিয়ে আমি খুব ভালো থাকবো, ব্যাস আমার আর কি চাই। তো ওই ছোট্ট স্বপ্নটাকে আমি পূরণ তো করতে পারিনি, বা যেটুকুকে নিয়ে আমি আঁকড়ে ধরে বেঁচেছি সেটুকুকেও কেড়ে নেওয়া মানে কেড়ে নিয়েছে ইউনিভার্স, সেই সব কিছুকে এলোমেলো করে দিয়ে আমাকে এই জায়গায় আসতে বাধ্য করাই হয়েছে, রিয়েলাইজ করানোই হয়েছে যে না, তুমি এইসবের মধ্যে লেস সেটেলড হতে আসোনি অ্যাকচুয়ালি, যে আর 5জন যেটা করছে তুমি করবে, আমি সেই জন্য তোমাকে টুইন ফ্লেম বানিয়ে পাঠাইনি। ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটিস, ওকে? বাকিটা আমার উপর ছেড়ে দাও। এই সোসাইটি কি বলছে, ফ্যামিলি কি বলছে, সব আমার উপর ছেড়ে দাও। তুমি তোমার দায়িত্বটা নাও, যেটা আমি তোমাকে নিতে বলেছি। যখন থেকে আমি সেই জায়গায় প্রায়োরিটি দিয়েছি তখন থেকেই লাইফ আমার ঠিকঠাক জায়গায় ট্র্যাকে এসেছে। ইউনিভার্স তোমাকে কিছুতেই সেটেল হতে দেবে না আর 5টা মানুষের মতো, মার্ক মাই ওয়ার্ড। তোমার লাইফ যদি আর 5টা মানুষের মতো কাটাতে গিয়েও কোনো প্রবলেমস আসছে না বা কোনো বাধা আসছে না, তুমি সিম্পলি এই লাইফ কাটাচ্ছ, তো ইউ আর নট আ টুইন ফ্লেম, ওকে? মেবি তুমি অন্য কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো, হয়তো কোনো সোলমেট কানেকশানে আছো, হতেই পারে, বাট টুইন ফ্লেম জানি না, কারণ টুইন ফ্লেম জার্নি অনেক বেশি টাফ হয়, অনেক বেশি টাফ হয় এবং অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে। ঠিক আছে, এই নিয়ে তোমার কি মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক। এটা আমি আগেও বলেছি যে টুইন ফ্লেমদের মধ্যে আনকন্ডিশনাল লাভ থাকে এবং টুইন ফ্লেমের এনার্জি ভীষণ পিওর হয়, ভীষণ ভীষণ পজিটিভ অরা হয়। যত সে নিজের ওপর কাজ করতে থাকে তত তার অরা, তার এনার্জি, তার ভাইব্রেশন অনেক হাই হতে থাকে। এবং শুরু থেকেই আমি যেটা বলেছি যে টুইন ফ্লেমের মধ্যে কাইন্ডনেস এবং আনকন্ডিশনাল লাভ ভরপুর থাকে, সবার মধ্যেই একটা স্নেহপরায়ণ দৃষ্টিভঙ্গি থাকে, সবাইকেই ভীষণভাবে ভালোবাসতে পারে। তো তার এই এনার্জিটা অনেকটা মায়ের এনার্জি হয় বা বাবার এনার্জি হয়, যেটা যে কোনো ইনোসেন্ট সোল যারা হয় তারা অবশ্যই এনার্জিটার প্রতি অ্যাট্রাক্টেড হবে, কারণ পিওর সোল, ইনোসেন্ট সোল, শিশুসুলভ মন যাদের হয়, শিশুসুলভ আত্মা যাদের হয়, নিষ্পাপ যারা হয়, তারা সবসময় সেফেস্ট একটা জায়গা খোঁজে, কারণ তারা প্রচণ্ড সেন্সিটিভ, তারা খুব কোমল হয়, তারা ভালোবাসার কাঙাল হয়। ঠিক আছে, জানি না কাঙাল কথাটা বলা উচিত কিনা, বাট দে আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ট্রু লাভ। তারা সবসময় সিক করে, লাভ সিক করে, তারা যত্নকে, মানে যত্ন, ভালোবাসা, অ্যাফেকশন এইসবের প্রতি অ্যাট্রাক্টেড হয়। তো টুইন ফ্লেমের প্রতি এই কারণেই তাদের অ্যাট্রাকশন অনেক বেশি থাকে। যে কোনো অচেনা জায়গায় যেখানেই যাও না কেন, এই ধরনের পিওর সোলস যারা আছে তারা তোমায় চিনুক আর না চিনুক তোমার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড হবে, তোমার কাছে আসতে চাইবে, এমনভাবে তোমার কাছে আসবে যেন তোমাকে কতই না আগে থেকে চিনত, বিকজ দে ক্যান সেন্স ইউর এনার্জি, দে ক্যান সেন্স ইউর পিওর ইন্টেনশনস, দে ক্যান সেন্স ইউর আনকন্ডিশনাল লাভ। পশু পাখি শিশু এরা প্রচণ্ড এনার্জি সেন্স করতে পারে, কোনটা ইভিল এনার্জি, কোনটা পিওর এনার্জি, কোনটা পজিটিভ এনার্জি, কোনটা ডিভাইন এনার্জি। এরা প্রচুর সিক্স সেন্স অনেক হাই হয়, এরা এনার্জি সেন্স করতে পারে ভীষণ। সেই কারণেই অনেক সময় যারা একটু ব্যাড এনার্জি, নেগেটিভ এনার্জির মানুষ বা কোনো কিছু ডেঞ্জারাস, তো সেটা সেন্স করতে পেরে তারা কাঁদে, ভয় পায়, চিৎকার করে, অনেক কিছু। কুকুর অনেক সময় অকারণেই কোনো চোর বা এই ধরনের মানুষকে বুঝতে পেরে যায়, এটা আমরা দেখেছি যে কুকুর চোর ধরতে পারে বা তারা বুঝতে পারে যে এই মানুষটা চুরি করতে আসছে বা তাদের ইন্টেনশন ঠিক না, চিৎকার করে তারা। কিন্তু আমরা, মানে আমার সাথে এটা কোনোদিনই হয় না যে কুকুর আমাকে দেখে চিৎকার করেছে। তো বেসিক্যালি যেটা আমার বলার, যে এই ইনোসেন্ট সোলস প্রচণ্ড অ্যাট্রাক্টেড, ইভেন বার্ডসও ভীষণ অ্যাট্রাক্টেড হবে তোমার প্রতি। যদি তুমি ট্রু টুইন ফ্লেম হও, তুমি বুঝতেই পারবে না যে কেন এরা আমার কাছে আসছে, আমার আদর চাইছে বা আমার কাছে কিছু চাইছে বা আমার কাছে কমফোর্ট খুঁজছে, বা অচেনা জায়গায় গেলেও এরা কেন আমাকে ভালোবাসছে বা এত কাছে আসছে, বিকজ ইউর এনার্জি ইজ সো পিওর। তো এটা একটা ট্রু সাইন, একটা টুইন ফ্লেমের সাথে এটা ঘটবেই, যে ইনোসেন্ট পিওর সোল যারা, শিশু মন যাদের, তারা অবশ্যই টুইন ফ্লেমের প্রতি ভীষণ ভীষণ অ্যাট্রাক্টেড হয়। ওকে, তো নেক্সট পয়েন্টে যাই।
তুমি যদি একজন ট্রু টুইন ফ্লেম হও, তো অবশ্যই 100% গ্যারান্টি যে তোমার সাথে এক্সপিরিয়েন্সটা ঘটেছেই, অনেকবার ঘটেছে এবং এটা ইউজ টু, তুমি মানে এই জিনিসটার সাথে ইউজ টু, তুমি এটা দেখতে অভ্যস্ত যে কোনো অচেনা মানুষ যে হয়তো তোমাকে মাত্র 1 দিন 2 দিন 7 দিন বা হয়তো ইনস্ট্যান্ট ওই মোমেন্টে দেখছে, তোমার সাথে ট্রাভেল করছে বা তোমার সাথে কাজ করছে, তোমার সাথে সেরকম কোনো পরিচয় নেই, সেই মানুষটা তোমাকে নিজের সব থেকে মানে কোর লেভেলে লুকিয়ে থাকা কথা, দুঃখ, কষ্ট, প্রবলেম বা নিজের জীবনের এক্সপিরিয়েন্স মন খুলে শেয়ার করছে। তুমি অবাকও হয়ে যেতে পারো এই জিনিসটা থেকে, যে মানুষটা আমাকে চেনেই না, সে আমাকে বিশ্বাস করে এত কিছু বলে দিচ্ছে কি করে। এই এক্সপিরিয়েন্সটা তোমার হবেই। ইফ ইউ আর আ ট্রু টুইন ফ্লেম, তাহলে তোমার সাথে এই ঘটনাটা ঘটবেই, এই এক্সপিরিয়েন্সটাতে তুমি ইউজ টু হয়ে থাকবেই। এর একমাত্র কারণ হচ্ছে তোমার অরা, তোমার এনার্জি এতটাই হাই, তোমার ভাইব্রেশন এতটাই হাই, যেটা আমি বললাম যে কোনো অসহায়, যে কোনো পিওর সোলস, যে কোনো মানুষ, যে কোনো প্রাণী, যে কোনো সোল যারা হিলিং চাইছে, তারা তোমার এনার্জিতে অটোমেটিক এই হিলিং এনার্জিটা ফিল করে। সেটা তারা বুঝতে পারে না যে তারা এই হিলিং এনার্জিটা পাচ্ছে, বাট তোমার অরাটাই এতটা হিলিং দেয়, তোমার প্রেজেন্সেই, তোমার এনার্জি লেভেলে, তোমার এনার্জি ফিলটাই এতটা হিলিং দেয় যে সেও হয়তো কোনো না কোনো জায়গাতে কোথাও না কোথাও অবাক হয়ে যায় যে কেন আমি এর সাথে শেয়ার করছি, বাট দে ক্যান্ট রেজিস্ট, তারা শেয়ার করে ফেলে। তাদের সিক্স সেন্স বা তাদের সাবকনসিয়াস মাইন্ড এটা বুঝে যায় যে আমি যে হিলিংটা চাইছি সেটা এর কাছ থেকে আমি পাবো। সবাই পজিটিভ এনার্জি সিক করে, সবাই হিলিং এনার্জি মানে সিক করে, যারা উন্ডেড সোল তারা তো আরোই করে। আর টুইন ফ্লেমের এনার্জি এদেরকে খুব টানে, দ্যাটস ওয়াই এটা হয়। অলরাইট, সেই কারণেই অনেক টুইন ফ্লেম নিজের এই পাওয়ারটাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে ট্যারো রিডার, হলিস্টিক কোচ, হিলার হয়। মানে প্রফেশনালি তারা নিজের সোল পারপাস এটা বেছে নেয় যে তারা সবার প্রবলেম সলভ করতে, এরকম কোনো প্রফেশন বেছে নেয় যেখানে তারা কথা দিয়ে কাউন্সেলিং করে এই অসহায় যারা হেল্প চাইছে তাদেরকে হেল্প করে। ওকে, দিস ওয়াজ দ্য পয়েন্ট। এবার লাস্ট পয়েন্টে আমরা চলে যাব। আমি আগেও বললাম এই পয়েন্টটার সাথে আগের পয়েন্টগুলোর কানেকশন আছে, যে তাদের টুইন ফ্লেমদের অরা প্রচণ্ড ম্যাগনেটিক হয়, প্রচণ্ড অ্যাট্রাক্ট করে সবাইকে। এবার এই যে সবাইকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, সবার মধ্যে সবারই তো এনার্জি পজিটিভ হয় না, অনেকের এনার্জি নেগেটিভ হয়। কেউ হিলিং নিতে আসে, কেউ ভালোবাসা নিতে আসে, কেউ কমফোর্ট নিতে আসে, কেউ এমনি অ্যাট্রাক্টেড হয়ে কাছে আসে বা কথা বলতে আসে। আবার তাদের এই এনার্জি এতটা স্ট্রং হওয়ার জন্য, এতটা ম্যাগনেটিক হওয়ার জন্য, তাদের অরা এতটা ম্যাগনেটিক হওয়ার জন্য যা মানে এরা অনেক জেলাস পিপলকেও অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। তো সেই কারণে অনেক নেগেটিভ এনার্জিও এরা নিজের প্রতি অ্যাট্রাক্ট করে নেয় টুইন ফ্লেম। তো এই অরা এতটাই অ্যাট্রাকটিভ হয় যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোথ এনার্জিকে অ্যাট্রাক্ট করে। সেই কারণেই বলা হয় যে নিজের এনার্জি প্রোটেক্ট করো। মানে এত ক্যারিসম্যাটিক ম্যাগনেটিক অরা হয় না এদের টুইন ফ্লেমের। সেই কারণেই আমি রেফারেন্সে এই কোটেশনটা অ্যাড করেছি, যে যখন সে কোনো ঘরে হঠাৎ করে একটা বড় কোনো ইভেন্টে কোনো রুমে সে এন্টার করলো, অটোমেটিক প্রত্যেকটা মানুষের নজর তার দিকে একবার পড়বেই। প্রত্যেকে মানে যে যেটাই করছে তাদের ফোকাস একবার টুইন ফ্লেমের দিকে যাবেই। তার ওই প্রেজেন্সে ওই ঘরের এনার্জি, ওই রুমের এনার্জি শিফট করে যায়। এতটাই হাই ভাইব্রেটেড এবং এতটাই ম্যাগনেটিক হয় এদের এনার্জি ফিল্ড। তো সেই কারণে জেলাসিও এরা অনেক অ্যাট্রাক্ট করে, কারণ এদের এই আকর্ষণ সবাই নিতে পারে না। ওকে, নেগেটিভ মানুষ তো একদমই নিতে পারবে না। তো এই কারণেই অনেক ইভিল এনার্জিও এরা অ্যাট্রাক্ট করে নেয়। অনেকের ইন্টেনশন খারাপ থাকে, তারা এনার্জি চুরি করতে চায়, মানে পজিটিভ এনার্জি সবাই নিয়ে নিতে চায়। সেই কারণে ইভিল এনার্জি অনেক সময় এনার্জিকে কি বলবো টেনে নেয়। এইভাবে অনেক সময় টুইন ফ্লেমের এনার্জি ডাউনও হয়ে যায়, এটাও হয়। সেই কারণে আমার এই পয়েন্টটা আলাদা করে বলার এটাই একটা গাইডেন্স, যে প্লিজ প্রোটেক্ট ইওর অরা।
এভরি টাইম তুমি যখনই সোশ্যাল ইন্টারাকশন করছো, যখনই অনেক মানুষের সাথে ইন্টারাকশন করছো, এরকম কোনো ক্রাউডেড জায়গায় যাচ্ছ, তুমি কোথাও ট্রাভেল করছো, যেখানেই যাচ্ছ, প্লিজ বাড়ি থেকে বেরোনোর আগে নিজের এনার্জিকে প্রোটেক্ট করবে, নিজের অরাকে লক করবে। এবার এই এনার্জি প্রোটেক্ট করা, অরা লক করার অনেক রকম পদ্ধতি থাকে, সেটা আমি নিজের সার্চ করলেও পাবো। আর যদি কেউ বলে থাকো যে আমার কাছ থেকে গাইডেন্স চাও, তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, একটা কথা আমি বলে রাখি যে আমি কিন্তু আলাদা করে কোনো থেরাপি বা কোনো গাইডেন্স বা এরকম কিছু প্রফেশনালি করি না। ওকে, আমার অনলি এই চ্যানেলটাই আছে, আমি শুধু এই ভিডিওই বানাই, এর বাইরে এই রিলেটেড আমি কোনো প্রফেশনালি কোনো কাজ করি না। তো কোনো স্ক্যামার, কোনো ফ্রড যদি এরকম আমার নাম করে কিছু করে, তো প্লিজ ফাঁদে পা দেবে না, এটা আমার একটা বলে দেওয়া উচিত। আমি গাইডেড ভিডিওই বানাবো। নেক্সট যদি কারোর কমেন্টে আমি দেখি যে কারোর এরকম প্রশ্ন আছে, তো আমি অবশ্যই গাইডেড ভিডিও বানাবো যে কীভাবে আমাদের এনার্জি লক করা যায় বা ওরা লক করা যায়। এরকম অনেক রকম পদ্ধতি আছে, তার মধ্যে আমি কিছু যেগুলো মনে হবে যে সবাই ইজিলি বুঝতে পারবে এরকম কিছু বেসিক আমি টেকনিক বলে দিতে পারি, কিন্তু আমি আলাদা করে পার্সোনালি কিছু করি না। ওকে, তো দিস ওয়াজ দ্য লাস্ট পয়েন্ট। অ্যান্ড আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো, যদি 10 on 10 পয়েন্ট তোমার সাথে মিলে যায়, তবেই তুমি কনসিডার করতে পারো যে তুমি একজন ট্রু টুইন ফ্লেম। এর থেকে একটা পয়েন্টও কম, যে 8টা পয়েন্ট বা 9টা পয়েন্ট মিলছে, বাকি মিলছে না, এটা হলেও কিন্তু আমি বলবো যে তুমি টুইন ফ্লেম না, অন্য কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো। ট্রু টুইন ফ্লেম হলে এই 10টা পয়েন্ট তোমার সাথে মিলবেই, এই বেসিক পয়েন্টগুলো তোমার সাথে মিলবেই। বাকি আরও অনেক কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক বা সিগনিফিক্যান্ট সাইন্স তোমার থাকতে পারে, কিন্তু বেসিক, আমি বলেছি বেসিক এই 10টা পয়েন্ট তোমার সাথে মিলবেই, কমও না, মানে একটাও কম না, দুটো কম না, ঠিক আছে? 10টার মধ্যে 10টা পয়েন্টই মিলতে হবে, তবেই তুমি একজন ট্রু টুইন ফ্লেম। সো আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে কার কতগুলো পয়েন্ট মিললো। যাদের 10টার মধ্যে 10টা পয়েন্ট মিলছে না, কিছু পয়েন্ট মিলছে, আমি বলবো যে তোমরা রিচেক করো। হতে পারে তোমরা টুইন ফ্লেম না, অন্য কোনো ভালো বড়, মানে অন্য কোনো হায়ার পারপাস, অন্য কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো অবশ্যই, কিন্তু টুইন ফ্লেম হলে এই 10টা পয়েন্ট তোমার সাথে মিলবে। তো কাদের কাদের মিললো প্লিজ কমেন্টে জানাও, আর এই রিলেটেড আর যত যা কোয়ারিজ, প্রশ্ন, সব কমেন্টে জানিও। ওকে, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সুন্দর করে জার্নি কন্টিনিউ করো। হর হর মহাদেব।